ধরো আমার একটু বললো, এক মিনিট আমার একটু বের করতে হবে। আমরা লাইভে আছি ভাই, শুরু করে। সুপ্রিয় চিকিৎসক মন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের লাইভ সেশন মেল সেক্সুয়াল ডিসফাংশন এন্ড টেস্টোস্টেরনে এই টপিকস এর উপরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠান আয়োজনে বিডি ফিজিশিয়ানস এবং আজকের সায়েন্টিফিক পার্টনার ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকের আমাদের দুজন স্পিকার অত্যন্ত ডাইনামিক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লিনিশিয়ান, ভেরি গুড রিসার্চার। দুজনের পাবলিকেশন কত হবে মনে হয় দুজন হিসাব করেও বলতে পারবেন না, তারা পাবলিকেশন ফিল্ডে এতই তাদের দক্ষতা। সবকিছু মিলে যাদেরকে বলা যায় অলরাউন্ডার, এরকম দুজন ফিজিশিয়ান আজকে আমাদের মাঝে প্রেজেন্টার। প্রথমে আছেন ডক্টর শাহজাদা সেলিম। ডক্টর শাহজাদা সেলিম অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এবং তার সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন। ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ। এবং আজকের অনুষ্ঠানটিতে চেয়ারপারসন হিসেবে আমাদের মাঝে আছেন ডক্টর এস এম আশরাফুজ্জামান। আশরাফুজ্জামান স্যার ডিপার্টমেন্টাল হেড, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বারডেম। আমাদের আজকের টপিকস অত্যন্ত প্রাসঙ্গিক এবং সত্যি কথা বলতে কি টেস্টোস্টেরন নিয়ে আমাদের মার্কেটে অত্যন্ত, যেটাকে আমরা বলি মিসকনসেপশন রয়েছে। অত্যন্ত এই ড্রাগটা অত্যন্ত মিস ইউজ হচ্ছে। বিশেষ করে পেরিফেরিতে যে দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন, সেক্সুয়াল ডিসফাংশন শুনলেই মানে গণহারে জিপিরা, ঠিক জিপি বলা যাবে না, কোয়াকরা গণহারে ইনজেকশনটা মেরে দিচ্ছেন। তো আসলে তাদের আইডিয়াই নেই যে টেস্টোস্টেরন আসলে তাদের লাইফটাকে যে একদম মানে যাকে মানে খাঁটি বাংলায় বলা যায় 12টাও বাজিয়ে দিতে পারে। আনএথিক্যাল টেস্টোস্টেরন প্র্যাকটিস। এই জন্য আমরা আজকের এই টপিকটা সিলেক্ট করেছি এবং আমরা বিডি ফিজিশিয়ানস থেকে সবসময় চেষ্টা করছি যে কিছু টপিক মানে সবসময় যে একদম কমন টপিক না করে আমরা এরকম সমসাময়িক গুরুত্বপূর্ণ টপিকেও আমরা আলোচনা করার চেষ্টা করি। আজকের আলোচনা আমাদের শুরু করবেন ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন। ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন টেস্টোস্টেরন এন্ড মেন্স হেলথের উপরে কথা বলবেন। তার প্রেজেন্টেশন টেস্টোস্টেরন এন্ড মেন্স হেলথ। আমি ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিনকে তার প্রেজেন্টেশনের জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার এহসান খান, আপনার জন্য শুভকামনা এবং বিডি ফিজিশিয়ানের জন্য শুভকামনা। আমাকে তো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার এহসান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বিডি ফিজিশিয়ানের জন্য শুভকামনা। দে আর ডুইং ফাইন এবং দে আর গোয়িং টু এক্সিলেন্ট। এবং ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। টেস্টোস্টেরন এবং মেন্স হেলথ। আজকে দ্য টপিকস অফ টুডেজ প্রেজেন্টেশন ইজ মেল সেক্সুয়াল ডিসফাংশন এন্ড টেস্টোস্টেরন. I will speak the basic about the testosterone, and Dr. Shahzada Salim will speak on clinical aspect of testosterone deficiency. That means what are the clinical manifestation of testosterone deficiency, how to investigate a patient with low testosterone, and how to manage a patient with testosterone deficiency. And I will discuss just about the basic about the testosterone, and my presentation will be around 13 to 14 minutes. I will discuss about some anatomy and histology of testis. I will discuss some feature of mature human spermatozoa. I will discuss about hypothalamic pituitary testicular axis that maintain the circulating normal level of the testosterone, how testosterone is synthesized, fraction of circulating testosterone in blood, how testosterone is metabolized, and effects of testosterone at various stages of sexual development, brain function changes mediated by testosterone, also other changes, and how testosterone changes with age, and some take-home message from my presentation. So first of all, functional anatomy and histology of testis. Seminiferous tubules makes up the majority of the testis and composed of developing germ cell enveloped by Sertoli cell. And spermatogonia line up the basal lamina of the seminiferous tubule, and spermatocyte as various stages of the development are present in the middle layer of the tubule, with the mature spermatozoa or spermatid at various steps of maturation are present in the luminal aspect of seminiferous tubule. So this seminiferous tubule consists the majority of the structure of the testis.
And within each tubule, there are different stages of the spermatogenesis you will find, including the germ cell within each seminiferous tubule. And in between the seminiferous tubule, that is in the interstitial compartment, there are cluster of the Leydig cell, which is responsible for the production of testosterone, which is the hormone that is responsible for the maintenance of the male human being. And also with this Leydig cell, there are some myeloid cell also scattered blood vessel and macrophages. So this seminiferous tubule and interstitial Leydig cell consist of testes. So in this picture, I have taken the picture. You can see here very clearly, this is the seminiferous tubule, and within the seminiferous tubule, there are different stages of the spermatozoa development, and between the seminiferous tubule, there are Leydig cells that are responsible for the secretion of the testosterone. So within seminiferous tubule, there is spermatogenesis occur, and Leydig cell is responsible for the production of testosterone that maintains the internal environment for optimal spermatogenesis. This is the structure of a mature spermatozoa, consists of head, neck, midpiece, and tail. I'm not going into so details, just the things I will discuss in my presentation. Most of the things you have already been known, just a recapitulation of our old learned thing about the spermatogenesis and testosterone. And there is an axis between the hypothalamus, pituitary, and testicular axis known as hypothalamic pituitary and testicular axis that is responsible for the continuous secretion of the testosterone and maintenance of the testosterone in normal level in the circulation. So there is the secretion of gonadotropin releasing hormone from the hypothalamus that stimulate the pituitary to secrete two kinds of hormone. One is FSH of follicle stimulating hormone, and another one is luteinizing hormone. And luteinizing hormone that acts in the interstitial located Leydig cell of the testis that produce testosterone that is not actively metabolized to dihydrotestosterone by alpha reductase enzyme that interact with the testosterone receptor and resulting various direct and indirect androgen actions. And FSH stimulates Sertoli cell of the testis, which together with LH stimulated testosterone increases the spermatogenesis. And the testosterone that is produced by the Leydig cell that inhibit the secretion of GnRH from the hypothalamus, also FSH and LH from the pituitary gland. Also, there is some production of inhibin B by FSH stimulation from the seminiferous tubule that exert negative feedback suppression of FSH secretion from the pituitary. So the things I have already discussed in theory, you can see here in the picture. From the hypothalamus, there is secretion of gonadotropin releasing hormone that acts upon the pituitary gland to cause secretion of the two hormones. One is luteinizing hormone that acts upon the Leydig cell, leading to production of the testosterone, and FSH act upon the Sertoli cell to cause optimal spermatogenesis. And testosterone that is produced by the Leydig cell that cause negative inhibition to both hypothalamus and the pituitary gland. And there is also inhibition of the pituitary by inhibin B that is produced in the seminiferous tubule under the influence of FSH. So this hypothalamic pituitary and testicular axis maintain normal circulatory level of testosterone. And the patient who presents with the features of testosterone deficiency, definitely the problem can be here at the hypothalamus, the problem can be here at the pituitary gland, also the problem can be in the testis also. So impairment of any of the optimal function of the hypothalamus, pituitary, or testicular axis result in decreased secretion of the testosterone that results with the various clinical manifestation of testosterone deficiency. Dr. Shahzada Salim will go in details about the manifestation of testosterone deficiency. That means with what the patient comes to a physician usually. So how testosterone is synthesized? Testosterone, I've already mentioned, is synthesized in the Leydig cell of the human testis, and cholesterol is converted to pregnenolone, and biosynthesis of the testosterone in the human testis predominantly occur in the endoplasmic reticulum, where pregnenolone is converted to 17-hydroxypregnenolone, then to dehydroepiandrosterone, then to androstenediol and tendosterone. And in another way, pregnenolone can be converted to 17-hydroxyprogesterone, then androstenediol and testosterone. If I show the figure, in that case, it will be very clear to you. From the cholesterol, this testosterone synthesis occur in the Leydig cell. I have already mentioned under the influence of the LH that is secreted from the pituitary gland. And in the Leydig cell, testosterone is synthesized from the raw material, that is cholesterol. Cholesterol transformed to pregnenolone, then 17-hydroxypregnenolone, then dehydroepiandrosterone, then androstenediol and testosterone. On the other way, pregnenolone can be converted to 17-hydroxypregnenolone, then androstenediol, then testosterone.
So what if you see the fraction of the circulating testosterone in the blood or serum, majority of the circulating testosterone is bound to serum protein. That means at least 54% of the circulating testosterone is bound to albumin, and 44% that is tightly bound with the sex hormone binding globulin. So the testosterone, that means around 98% testosterone is bound to albumin or sex hormone binding globulin. But the most important thing is that the testosterone that is bound to albumin, that is loosely bound. It is in fact bioavailable testosterone. And the testosterone that is bound to sex hormone binding globulin are actually tightly bound, that is do not exert any kind of physiological action. And only 2% of the circulating testosterone is free without any kind of protein binding. And the combination of free and the testosterone that is weakly bound to albumin, that is 56% testosterone, is referred to bioavailable testosterone. So if we see the picture here, the testosterone that is weakly bound to albumin, that is around 54%, and the free testosterone is only 2%, and sex hormone binding globulin, that is in where testosterone is tightly bound with the self human binding protein, that is tightly bound, and the bioavailable testosterone consists of the testosterone that is weakly bound to albumin and the testosterone which is free at the circulation. So how testosterone is metabolized? Testosterone may be converted to potent estrogen, that is 17-beta estradiol, or to more potent androgen like the dihydroepiandrosterone by the enzyme 5-alpha reductase. That means testosterone do not act by directly; it acts by converting into dihydrotestosterone by the enzyme 5-alpha reductase. I know Dr. Shardul Salim has already conducted few sessions in the previous weeks about the how by inhibition of the 5-alpha reductase, how we get some beneficial action. And testosterone and dihydrotestosterone, not estradiol, increase and maintain muscle mass and strength. And all these hormones play a normal role in normal male sexual function. That means estradiol also plays some role in case of normal male sexual function or affinity towards the female. And testosterone and dihydrotestosterone has defined kinds of effect on high density lipoprotein. It's better to mention here that testosterone and dihydrotestosterone decreases HDL cholesterol, but estradiol increases the HDL cholesterol. Maybe this is one of the reasons for which women are a bit protected from cardiovascular disease when they are young, up to the age of 45 to 55. That means before the age of postmenopausal, as their circulating estradiol concentration is enough that increase the concentration of HDL cholesterol, they get some of the benefit in terms of cardiovascular diseases. So this is the metabolism. I have already shown you. Testosterone is converted to dihydrotestosterone and estradiol, and different kinds of action occur. The role of estradiol in case of male, they acts upon the bone and epiphyseal fusion and gonadotropin secretion, and some sexual function is responsible and be caused by estradiol, 17-beta estradiol in case of males. So how testosterone affect different stages of the sexual development? During fetal life, testosterone concentration increases to almost adult male concentration, peaking during the first trimester, then declining in the second trimester, after which they start to decline. During neonatal life, testosterone increases almost to adolescent concentration in 3 to 6 months of age, then decreases to pre-pubertal concentration. During puberty, testosterone concentration again rises, leading to also production of sperm or spermatogenesis. And with aging, there is variable, gradual, and progressive decline on testosterone concentration and spermatogenesis. Usually, this decline starts after the age of 40 to 45 years. So this is the picture at the first trimester. The testosterone concentration started to rise. At the beginning of the second trimester, it decreases. In the neonatal life, it again rises, and that another rise occurs at the time of the puberty. And I have already mentioned at the age of 40 to 45 years, they started to decline. And Dr. Shahzada Salim will mention you in his presentation whether this physiological decline we should treat or not to treat, and whether there are some debates regarding the treatment of elderly with low testosterone when they present with any features of testosterone deficiency. Dr. Shahzada Salim will discuss in details about that. So what are the body function changes mediated by the testosterone? There is growth and development of the penis and scrotum. We already know these are the secondary sexual characteristics, in fact. And appearance of fugal folds and pigmentation of the scrotal skin, enlargement of the prostate and seminal vesicle, and production of accessory sexual gland and secretion of seminal fluid. And there is also some hair growth and development of male hair distribution.
particularly in the face, external auditory canal, chest, axilla, pubic and lower abdomen, perianal, inner thigh, legs and arms hair growth, and frontal scalp hair visceration. So all kind of hair growth, including the hair visceration in the frontal scalp, is mediated by testosterone. They also lead to production of sebum production, increase insulin growth factor production, long bone mass, and eventually closure of the long bone epiphyseal fibrosis, also increased bone mineral density and accretion of the peak bone mass, increased skeletal muscle mass, and decrease and redistribution of the body fat in male pattern distribution. There are some other changes like enlargement of the larynx and thickening of the vocal cord, resulting in lower pitched voice or typical male voice. Testosterone is indirectly help in cases of the electropoiesis or RBC production. For this reason, the patient who will present with your testosterone deficiency may be anemic. Also, I have already mentioned testosterone is responsible for the reduction of HDL cholesterol. Maybe there is some association between this reduction of HDL cholesterol with increased risk of cardiac disease in case of male. There are some brain function changes mediated by testosterone and its active metabolite, like there is stimulation of the libido, increase in motivation, initiation, and social aggressiveness is caused by testosterone. Also, there is increase in aspects of cognitive function, also sexual function changes that is mediated by testosterone and its active metabolite, including initiation of the spermatogenesis and acquisition of fertility potential and increase in spontaneous reaction. Dr. Shahzada Salim will mention the patient who have deficiency of the testosterone, you will find there are some impairment of the spermatogenesis. The patient presents with some kind of sexual dysfunction or infertility, also with any kind of erectile or sexual dysfunction. So how testosterone changes with age? In adult life, normal male adult concentration of the testosterone serve to maintain many of the changes that means secondary sexual characteristics that is developed at the stages of the puberty are usually maintained by the normal level of testosterone. And maintenance of the body function changes such as normal amounts of androgen-dependent hair distribution, sebum production, I have already mentioned BMD, muscle mass, hematocrit, and HDL cholesterol is maintained by normal circulating level of the testosterone. But one important thing that some of the muscularizing changes that is induced by the testosterone during puberty are permanent. That means if the patient develop any kind of testosterone deficiency after the age of 20, 25 or 30 years, there will be no change of this kind of feature. Examples are testosterone is not necessary for the maintenance of the penis sizes. That means an adult at the age of 30 years, when he develop the deficiency of the testosterone, there will be no decrease the size of the penis, scrotal development, linear growth, laryngeal size, vocal cord thickness, and voice pitch. For this reason, the patient who have the deficiency of the testosterone usually have no kind of voice changes. That means the male changes, male pattern of voice, that will not they are induced by the testosterone are usually remain. Decline in the serum testosterone, I have already mentioned, insertion in the muscle mass and strength, bone mineral density, increased libido, and fertility function is that being. That is very important. I think there is there may be interruption of the. অনেক কোনো ডিস্টার্ব করতেছে নাকি? হ্যাঁ, আমার এখানে একটু একটা স্লাইডে, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে কি? Yes. Okay. Okay, so there are some age-related changes in the testosterone, usually start at the age of 40 to 45 years, and Dr. Shahzada Salim will tell, irrespective of the not due to any pathological reason, at the elderly when present with features of testosterone deficiency, whether we should treat or not to treat. So take-home message from my presentation is testosterone synthesized in the Leydig cell of the human testis, I have already mentioned.
hypothalamic pituitary testicular axis is needed for the secretion and maintenance of the normal level of testosterone. Secondary sexual characteristics is the output or result of circulating testosterone. Normal adult male concentration of testosterone serve to maintain many of the changes that are induced into the puberty, and low circulating testosterone may result in various physical manifestations, including well-being. And thanks so much to Dr. Ehsan Khan and the BD physician to incorporate me in this program, and also thanks to Dr. Shahzada Selim, and thanks to Unimed, UniHealth to sponsor today's program. And stay safe, stay connected, and thank you everyone for your kind attention. Thank you. Thank you, Dr. Mohammad Saifuddin, for your brilliant presentation. এখন আমাদের আজকের প্রেজেন্টেশনের অন্যতম আকর্ষণীয় পার্ট নিয়ে আসছেন ডক্টর শাহজাদা সেলিম। ডক্টর শাহজাদা সেলিম স্যারের পার্ট হচ্ছে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি ইভালুয়েশন এন্ড ম্যানেজমেন্ট। ডক্টর শাহজাদা সেলিম স্যারকে, স্যার আবার আমাদের অ্যাডমিন, স্যারকে স্বাগতম। ধন্যবাদ। স্লাইড দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। স্যার জয়েন করে দিন। থ্যাংক ইউ স্যার। আমি খুব শুরু থেকে যেরকম বলেছিল যে সহজ সরল ভাবে যতটা সম্ভব উপস্থাপনা করা যায় সেটা চেষ্টা করছি। টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, the anatomy of testes, physiology of testicular hormones, secretion, and pathophysiology of deficiency has been described by Dr. Mohammad Saifuddin. I am grateful to you. And it is very much delighted situation that we have Professor S.M. Ashabuddin sir as the chairperson of the session, and Dr. Ehsan Khan has been moderating it very fantastically. And not only that, for all the scientific programs of BD physicians has been initiated by him. I am also trying to help from the endocrine part, because to come to the testosterone deficiency, এটা শুরুতে ডক্টর এহসান খান কিছুটা বলেছেন যে শুধু বাংলাদেশে নয়, গ্লোবালি টেস্টোস্টেরন ইজ দি নাম্বার ওয়ান অ্যাবিউজ ড্রাগস এবং দ্য অ্যাবিউজ ড্রাগস। নট অনলি দ্যাট, ইট ইজ অলসো অ্যাবিউজড বাই দ্য ফিমেল। এটা আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন রকম ফিমেল অ্যাথলেট তাদেরকে অলিম্পিক বা অন্য জায়গা থেকে উইথড্র করে নেওয়া হয়েছে শুধুমাত্র এই টেস্টোস্টেরন অ্যাবিউজের কারণে। তাহলে এটা একটা বাংলাদেশের জন্য একটা সবচেয়ে চরম বিপর্যয়কর অবস্থাতে রয়ে গেছি আমরা। তাহলে আমাদের উদ্দেশ্য হলো যে এদের ব্যাপারে প্যাথোফিজিওলজি এবং ফিজিওলজি জেনে সায়েন্টিফিক অ্যাপ্রোচ when to use and best way when not to use to keep in our mind, and appropriate management of the patients, because the men they stand on their level of testosterone at the different phases of their life. সুতরাং এটাও জানতে হবে, যখন দিতে হয় তখন দিতে হবে, যখন দিতে হয় না তখন দেওয়া যাবে না। সবই আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি জানতে হবে। তাহলে আমি আর যেটুকু ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন বলেছেন সেখানে আমি যেতে যাচ্ছি না। আমি এখান থেকে শুরু করছি যে টেস্টোস্টেরন যেটুকু সিরামে থাকে তার অ্যারাউন্ড 60 to 80% সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের সাথে বাইন্ড করা থাকে, অ্যালবুমিনের সাথে 20 to 40%, and টোটালি ফ্রি থাকে 2 to 3%। এই অ্যালবুমিন বাউন্ড অ্যান্ড টোটাল ফ্রি টেস্টোস্টেরন, এটাই হলো বায়ো অ্যাভেলেবল টেস্টোস্টেরন দ্যাট উইল এক্সার্ট দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। তাহলে এই দুইটার ব্যালেন্সটা যদি না জানি তাহলে মুশকিল হবে কি, যে কখন আমাকে দিতে হবে কখন দিতে হবে না সেটা আমার জন্য বোঝা মুশকিল হবে। আরেকটা প্রবলেম আছে, আমরা যখন টেস্টিং দেখাবো তখন দেখবো যে টেস্ট করে একটা ইন্টারপ্রিটেশন দেওয়া এবং টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি ডিক্লেয়ার করা অনেক সময় একটু কাম্বারসাম হতে পারে। তাহলে কেন টেস্টোস্টেরন লেভেল ফ্লাকচুয়েশন করে, তার বিভিন্ন রকম কারণ আছে। আমি একটু গ্রাফ দেখাবো একটু পর। তার আগে কন্ডিশন একটু আগে দেখালাম যে 60 থেকে 80% সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের সাথে বাউন্ড থাকে। তাহলে কি কি সিচুয়েশনে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন কমতে পারে বা বাড়তে পারে? তাহলে মডারেট ওবেসিটিতে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন কমবে, নেফ্রোটিক সিনড্রোমে কমবে, হাইপোথাইরয়েডিজম কমবে, গ্লুকোকর্টিকয়েড ইউজে কমবে, প্রোজেস্টিন এন্ড এন্ড্রোজেন স্টেরয়েড ব্যবহার করলে কমবে, অ্যাক্রোমেগালি এবং ডায়াবেটিস মেলাইটাসে কমবে। কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, তার মধ্যে এজিং, হেপাটিক সিরোসিস এন্ড হেপাটাইটিস, হাইপারথাইরয়েডিজম,
অ্যান্টি কনভালসেন্ট ইউজ করলে হতে পারে, স্টুডেন্টে হতে পারে এবং এইচআইভি হতে পারে। এখন এটা সাহেব একটা লম্বা পিকচার বলেছে কিভাবে টেস্টোস্টেরন সিক্রেশন পিকে ওঠে। আমি যদি ক্লিনিক্যাল সিনারিওতে এভাবে ভাবি, এই যে কোনো একটা গ্রাফ যদি মনে রাখি, তাহলে আমাকে ওই যে পেশেন্টটাকে আমি দেখছি তার লেভেল অফ টেস্টোস্টেরন এবং তার জন্য এজ স্পেসিফিক লেভেলটা ঠিক আছে কিনা এটা আমরা দেখতে পারবো। পৃথিবীর অনেকটা দেশে, ইউএসএ, ইউরোপিয়ান, অলমোস্ট এভরি কান্ট্রি, বাংলাদেশের না হলেও এশিয়ার অনেক কান্ট্রিতে আছে যে তাদের পুরুষদের, তাদের মহিলাদের কোন বয়সে সিরাম টেস্টোস্টেরন লেভেল, টোটাল টেস্টোস্টেরন লেভেল কেমন হবে, সেটা কিন্তু এথনিক ডিমার্কেশন, এই স্পেসিফিক কাট অফ ঠিক করা আছে। আমাদের এখানে এখনো সেটা নেই। তাহলে আমি সকল মানুষের জন্য একই রকম লেভেল আশা করে লাভ নেই। তাহলে যে কোনো একটা গ্রাফ যদি আমি মনে রাখি তাহলে আমার জন্য সুবিধা হবে যে কোন এইজে সিরাম টেস্টোস্টেরন লেভেলটা কেমন থাকতে পারে। এখন এখানে আজকে আমাদের আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে এই টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি আমরা শুরু থেকে কেন বলছি, হাইপোগোনাডিজম কেন বলছি না। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো যে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, ইট ইজ নট the disorder of the testis producing gland, the testis per se, that may be lying in other parts of the body. তাহলে সেই তাই যদি হয়, শুধু হাইপোগোনাডিজম বলে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সিকে এক্স্যাক্টলি বোঝানো যাচ্ছে না। সেজন্য ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন ইন মার্চ 2014 তারা এই গাইডলাইনের নিউ ইয়র্কের মিটিং এ ওরা সিদ্ধান্ত নিলেন যে বায়োকেমিক্যাল ডেফিসিয়েন্সি অফ টেস্টোস্টেরন শুড বি ডিফাইন্ড অ্যাজ টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, যেটা প্রিভিয়াসলি হাইপোগোনাডিজম, প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, মিক্সড হোক, লেট onset hypogonadism or androgen deficiency or andropause, যাই বলা হোক, biochemical deficiency should be defined as testosterone deficiency. This is TD. এখন টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি 2 to 6% অফ অ্যাডাল্ট মেন গ্লোবালি, এটারও সবচেয়ে বড় যে স্টাডিটা হয়েছে ম্যাসাচুসেটস এজিং স্টাডি। আমি ও ডিটেলসে যাচ্ছি না, শুধু তাদের যে এটা সারা পৃথিবীতে সবচেয়ে ভালো রিফ্লেকশন হয়। তার মধ্যেও অন্যান্য দেশে আবার একটু জিওগ্রাফিক্যাল ডিফারেন্সের সাথে আবার ফুড এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডিফারেন্সের সাথে লেভেল অফ টেস্টোস্টেরন এই স্পেসিফিক লেভেল পার্থক্য হয়। কিন্তু ইন টোটাল 2 to 6% অ্যাডাল্ট মেন may have testosterone deficiency. Testosterone deficiency may result in significant detriment in the quality of life. ডাক্তার সাইফুদ্দিন বলেছে যে টেস্টোস্টেরন বডিতে কি করে, তাহলে এটা কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে একজন পুরুষ মানুষ তার ইন্টারনাল অ্যাটিটিউড টু বি মেল, এটা ডিপেন্ড করবে লেভেল অফ টেস্টোস্টেরনের উপরে। তাহলে লেভেল যদি বেশি হয়ে যায় সেটা অ্যাগ্রেসিভনেসও হতে পারে। শুধু তাই নয়, এর সেক্সুয়াল ফাংশন, কার্ডিওভাস্কুলার ফাংশন, glycemic control, bone health এবং other aspects will depends on the level of testosterone. For this specific age, the specific level should be maintained. এখন এই যদি আমরা টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি বলি তাহলে কি রকম হতে পারে? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, আইসোলেটেড ডিফেক্ট, শুধু টেস্টোস্টেরনের বায়োকেমিক্যাল ডিফেক্ট নাও থাকতে পারে, স্পারমাটোজেনেসিসে ইমপ্যাক্ট থাকতে পারে। আর এন্ড্রোপজ, যেটা সিমিলার করেসপন্ডিং টু মেনোপজ যদি ধরি তাহলে সেখানে কি ঘটে? প্রাইমারি টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি মিন্স দিস ইজ দ্য পিওর হাইপোগোনাডিজম, দিস দি প্রবলেম লাইস ইন দ্য গোনাড, ইন দ্য টেস্টিস। সেক্ষেত্রে টোটাল টেস্টোস্টেরন লেভেল কম হবে অথবা লো হবে, এলএইচ, এফএসএইচ এবং গোনাডোট্রপিন রিলিজিং হরমোন লেভেল বেশি হবে। যদি সেকেন্ডারি হয়, দি লেশন ইজ ইন দ্য এন্টেরিয়র পিটুইটারি, সেক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল যেমন কম হবে, একই ক্ষেত্রে এলএইচ, এফএসএইচ কম হবে, গোনাডোট্রপিন কিন্তু কম হবে না, বেশি হবে। টারশিয়ারিতে কি হবে? এখানে হাইপোথ্যালামাসের স্টিমুলেশনের ঘাটতি আছে, তাহলে কি হবে? টেস্টোস্টেরন, এলএইচ, এফএসএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সবই কম থাকবে। আর এন্ড্রোপদে এখানে দু জায়গাতেই সমস্যা হবে, টেস্টোকুলার এট্রফি থাকবে, হাইপোথ্যালামাসের স্টিমুলেশনের ঘাটতি থাকবে। তাহলে আলটিমেট রেজাল্ট হবে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, কিন্তু এখানে এলএইচ, এফএসএইচ কিছুটা বেশি থাকবে কিন্তু গোনাডোট্রপিন কম থাকবে। তাহলে এই পিকচারটা যদি আমি আমার একটা পেশেন্টকে যেভাবে টেস্ট করি, এই যে কোনো এক জায়গায় ফিট করলে আমি কিন্তু তার অবস্থানটা খুব পরিষ্কারভাবে অনুধাবন করতে পারবো। তাহলে এইটা সাইফুদ্দিন বলেছে, আমি আর এটা ডিটেইলসে যেতে চাচ্ছি না। তাহলে নরমাল মেনে কি হচ্ছে আর যখন প্রাইমারি এন্ড সেকেন্ডারি টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সিতে কি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এখন সিচুয়েশন কখন প্রাইমারি, সেকেন্ডারি টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি হতে পারে? তাহলে যদি কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। আবার অ্যাকোয়ার্ডের মধ্যে কিছু অটো ইমিউন ডিজিজ ইনডিউস হতে পারে, ট্রমাটিক আদার কজও হতে পারে। তাহলে প্রাইমারি টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি অ্যানোরকিয়াতে হতে পারে,
মেলাডিয়াস টেস্টিস অর্কাইটিস হতে পারে, জেনেটিক ডিসঅর্ডার যেমন ক্লাইনেফেল্ডার সিনড্রোম হতে পারে, XX মেল সিনড্রোম হতে পারে, লিডিক সেল টিউমারে হতে পারে, LAC রিসেপ্টর ডিফেক্টস হতে পারে, ক্রনিক ডিজিজ, সেভারাল ক্রনিক ডিজিজ হ্যাভ ইমপ্লিকেশন অন টেস্টোস্টেরন টেস্টিস এন্ড আলটিমেটলি টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি। একটু আগে আমি যেটা বললাম যে ট্রমাতেও হতে পারে, ট্রমা ডিরেক্ট ট্রমাতে হতে পারে, কন্টিনিউয়াস মাইল্ড ট্রমাতে হতে পারে, টেস্টিকুলার রেডিয়েশনে হতে পারে, আর কেমোথেরাপি, মাল্টিপল কেমোথেরাপিক এজেন্টস আর নাও ইন ইউজ ফর সেভারাল মেলিগনেন্সি। Almost every chemotherapy agents for cancer chemotherapy may cause testosterone deficiency. সেকেন্ডারির মধ্যে ইডিওপ্যাথিক হতে পারে, কলম্যান সিনড্রোম, পিটুইটারি এডেনোমা, ক্রনিক ডিজিজ হতে পারে, হিমোক্রোম্যাটোসিস হতে পারে। হিমোক্রোম্যাটোসিস এখন বাংলাদেশে আমরা কিন্তু অনেক রোগী পাচ্ছি, এরা বড় গ্রুপ, মানে এক গ্রুপ রোগী আছে থ্যালাসেমিয়া এন্ডোকাইনোপ্যাথি, তাদের সেকেন্ড ফ্রিকুয়েন্ট অর্গান হতে পারে গোনাডে হিমোসিস্টেরিন ডিপোজিশনের কারণে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি হতে পারে। সেরিব্রাল টমাতে হতে পারে রেডিয়েশন টু সেরিব্রাল এরিয়াস, তার জন্য হতে পারে অ্যান্টেরিয়র পিটুইটারি স্টিমুলেশন লস করবে। ভেরি ক্যাকেক্সিক পার্সনদের হতে পারে, অপিওয়েড মেডিকেশন অর অ্যাবিউজ হতে পারে, গুনারোডামিন রিলিজিং হরমোন রিসেপ্টর মিউটেশনের জন্য হতে পারে। এন্ড্রোজেন রেজিস্ট্যান্স সিনড্রোম হতে পারে কারো কারো, যদিও নাম্বার অফ পেশেন্ট ইন টোটাল ভেরি ফিউ। মিউটেশনস অফ দ্য এন্ড্রোজেন রিসেপ্টর হতে পারে, লং এন্ড্রোজেন রিসেপ্টর জিন CAG রিপিটস হতে পারে, এবং আলফা 5 আলফা রিডাক্টেজ ইনসাফিসিয়েন্সির জন্য হতে পারে। কিছু কিছু রোগীর একই সাথে মিক্সড পিকচার থাকতে পারে, আবার কারো কারো লেট অনসেট হাইপোগোনাডিজম, যে ট্রেডিশনাল টার্ম, সেটাও হতে পারে। এখন এটাকে যদি মনে রাখি তাহলে যে রোগী আসবে, আমরা ফিচারগুলো একটু পরে দেখাবো, শুরুতে আমাকে যেটা করতে হবে, শুধু এখানে নয় প্রায় সকল রোগীর জন্য সেটা সত্য, যে সিমটম নিয়ে আসবে, উই শুড পিকচারাইজ দ্য সিমটমস এন্ড ট্রান্সলেট টু এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস বিফোর স্টার্টিং এনি স্পেসিফিক ট্রিটমেন্ট। তাহলে কমন সিমটমস নিয়ে কিভাবে রোগীরা আসতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে অনেকগুলো রোগী সরাসরি কোনো সিমটম নিয়ে আসে না। আমরা যারা এন্ডোক্রাইনোলজিস্ট প্র্যাকটিস করি, আমাদের যেহেতু বড় দুটি এরিয়া, থাইরয়েড ডিসঅর্ডার এবং ডায়াবেটিসের রোগীদের সাথে সম্পর্কটা খুব বেশি, তাহলে রোগী যদি নাও বলে আমরা অনেক সময় তাদেরকে জিজ্ঞাসা করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগীরা কিন্তু নিজে নিজে সিমটম নিয়ে আসতে পারে। সিমটম গুলো ক্লিয়ার কাট টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, অনেক ক্ষেত্রে সেটা নাও বোঝাতে পারে, কিন্তু আমি যদি একটু সজাগ থাকি তাহলে কিন্তু আমি মিলিয়ে ফেলতে পারবো। তাহলে কি হতে পারে, রিডিউস মাসল স্ট্রেংথ হতে পারে, ফিজিক্যাল ফ্রাইলটি হতে পারে, ইম্পেয়ার্ড কনসেন্ট্রেশন, রোগীর কিছুই ভালো লাগে না, রোগী এমন ভাবে বলতে পারে যে আমি কাজ করার শক্তি পাচ্ছি না, কাজ করার আগ্রহ পাচ্ছি না, কোনো কিছু মন বসাতে পারছি না। ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি, তো উনি বলতে পারে ইদানিং আমি কোনো কিছু বলতে গেলে আগের মতো আর মনে আসে না মনে হয়। একটা এক্সপ্লেইনড ফ্যাটিক থাকতে পারে, টেন্ডেন্সি টু ফল স্লিপ ডিউরিং দ্য ডে, কাজ করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে, বিশেষ করে খাবার পর পরই ঘুম পেতে পারে, তাদের আগে এটা হচ্ছিল না। যারা 12 মাসে দুপুরে খেয়ে ঘুমায় তাদের ক্ষেত্রে বলছি না, কিন্তু যদি কেউ ভাবে যে আগে এরকম হতো না, ইদানিং খেলেই ঘুম পায়, তাহলে দিস মে বি ডিউ টু টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি। আবার কারো কারো দেখা গেল রাতের ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এই ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং হলো রিডিউস সেন্স অফ জেনারেল ওয়েলবিং, তাহলে ওনার সকল ক্ষেত্রেই ভালো লাগাটা কমে যাবে, অন্যের জন্য নিজের জন্য ভালোবাসাটাও কমে যাবে, ভালো লাগা ভালো কাজ করার আগ্রহটাও কমে যাবে। তাহলে এই যে মোটিভেশন এন্ড এনার্জি, এটারও ল্যাক হতে পারে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইরিটেবিলিটি, যে কোনো রকম ভাবে প্রেজেন্ট করতে পারে। সেক্সুয়াল ডিজায়ার, তাহলে আমরা একটু পরে আবার হয়তো দেখাবো যে ইয়াংদের লস অফ লিবিডো অথবা ডিক্রিজ লিবিডো অথবা ইরেকটাইল ডিসফাংশন, যে কোনো কিছু আসলে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি মে বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ টু এক্সক্লুড। ইরিটেবিলিটি, অন্য সময়ের চেয়েও অন্য সহজ কথাতেই সে খুব বেশি উত্তেজিত হয়ে যেতে পারে। ইনফ্রিকুয়েন্ট অর অ্যাবসেন্ট নকটার্নাল ইরেকশন এন্ড ইম্পেয়ার্ড ইরেকশন, সেই ক্ষেত্রে যেটা খুব ইজি হয় যে মর্নিং ইরেকশন, যে মর্নিং টার্মিনেশন থাকতে ইউজুয়াল প্যাটার্ন, তাদের যদি নরমাল টেস্টোস্টেরন থাকে এটা থাকবেই, তাহলে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি মানেই এটাকে কমে যাবে অথবা লস্ট হবে। আর ইজাকুলেটরি অর অর্গাসমিক ডিসফাংশন হতে পারে। তাহলে ইন জেনারেল যদি একটা পিকচার দাঁড় করায় তাহলে সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, কার্ডিও, মেটাবলিক এন্ড সেক্সুয়াল, আমি অনেকগুলাই বলে ফেলেছি, কিন্তু চারটে হলো বড় এরিয়া যেখানে এই রোগীরা এই যে কোনো একটা ডিসঅর্ডার, একটা গ্রুপ অথবা একাধিক গ্রুপ ডিসঅর্ডার নিয়ে ডাক্তারের কাছে যেতে পারে। এখন
সিমটমের যদি আমাকে সন্দেহ করি যে সিমটমস গুলো টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি সিমটমস হতে পারে, তাহলে আমাকে টেস্ট করতে হবে। টেস্টটাও কিন্তু গতানুগতিক অন্যগুলোর চেয়ে আমাদেরকে আরেকটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে প্রথমবারে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি টেস্ট করতে হবে টোটাল টেস্টোস্টেরন এসে অন সিরাম ফ্রম এ ভেনাস ব্লাড স্যাম্পল ড্রন বিটুইন 8 AM to 11 AM। কেউ কেউ বলছে যে 7 AM to 11 AM, কেউ কেউ বলছে যে 8 AM to 12 PM। তাহলে এর মধ্যেই হবে। তাহলে যদি ম্যাক্সিমাম ডিউরেশন বলি তাহলে 7 to 12, 7 AM to 12 PM এর মধ্যেই হতে হবে। কেন হবে সেটা আমি একটু পরে একটা গ্রাফ দেখালে পরিষ্কার হয়ে যাবে। যদি আমি 12 ন্যানোমোল পার লিটারের বেশি অথবা 346 ন্যানোগ্রাম পার ডিএল এর বেশি পাই, তাহলে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি ভেরি আনলাইকলি। যদি 12 নিচে পাই তাহলে স্টেপ 2 তে যেতে হবে। স্টেপ 2 তে কি করতে হবে? এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, স্টেপ 1 এর পরে যখন স্টেপ 2 তে যাব, ইট ইজ বেটার টু মেইনটেইন এ গ্যাপ অফ 4 উইকস। রিপিটেড টেস্ট করে আমি সিমিলার রিপোর্ট পেতে পারি, তাহলে অ্যাটলিস্ট দুইটা রিপোর্ট আমাদের কালেক্ট করতে হবে, স্ট্যান্ডার্ড টাইম গ্যাপ হবে 4 উইকস। তারপরে কি করব, তখন আমি আবার টেস্টোস্টেরনের লেভেল দেখলাম ওই একই টাইমে, সেটা 8টা থেকে 11টা বা 8টা থেকে 7টা থেকে 11টা বা 8টা থেকে 12টা এর মধ্যেই হবে। এইটা এবার যদি আমি আবারও ঘাটতি পাই তাহলে এলএইচ আমাকে দেখতে হবে। এলএইচ এর ঘাটতি পেলে আবার আমরা একই সাথে তখন সেক্স সলিড বাইন্ডিং গ্লোবিলিন করতে হবে, স্পেশালি ওবেসদের ক্ষেত্রে। এখন এটা পাওয়ার পরে আমি তখন একটা পিকচার দাঁড় করাবো। যদি কনসিস্টেন্টলি 8 এর নিচে 8 ন্যানোমোল পার লিটারের নিচে পাই, দিস ইজ ক্লিয়ার কাট টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি। 8 থেকে 12 হলে বর্ডার লাইন, আর 12 এর উপর হলে ক্লিয়ার কাট টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি অ্যাবসেন্ট। আমাকে সেই ক্যাটাগরিতে ফেলতে হবে। এখন এটাকে যদি আমরা যদি এইভাবে পাই, এখন এই ক্ষেত্রে 8 থেকে 12 এর যদি আমি কম দুইটা রিডিং এ যদি 8, 9, 10, 11 এরকম পেয়ে যাই, সেই ক্ষেত্রে একটা ট্রায়াল অফ টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে যদি লেভেল নরমাল হয়ে যায়, তাহলে দিস মে এক্সক্লুড টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি। তাহলে এটা অনেক ক্ষেত্রে দরকার হবে না, কিন্তু এটা একটা এক্সক্লুড করতে সাহায্য করবে। তাহলে আমি বারবার যেটা বলতে চাচ্ছি, 7 to 11 হোক, 8 to 11 হোক, 8 to 12 হোক, টাইমটা হওয়ারটা কারণটা হলো, তাহলে এখানে দেখেন যে বিকাল 4টা থেকে 4টায় টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি লোয়েস্ট লেভেলে নেমে আসে, তারপরে বাড়তে থাকে, বাড়তে বাড়তে রাত 12টায় গিয়ে আরেকটা পিকের কাছাকাছি পৌঁছে যায়, এবং সকাল 8টা পর্যন্ত সেটা এই পিকটা উপরে ওঠে। তারপরে 8টা থেকে পরের দিন 12টা পর্যন্ত এটা মেইনটেইন থাকে। তাহলে আমি যদি 8টা থেকে 12টা এই সময়ের মধ্যে যদি স্যাম্পলটা নেই, দিস ইজ এ পিক লেভেল অফ টেস্টোস্টেরন। অন্য জায়গায় নেওয়ার কারণ নেওয়া যাবে না এই কারণে, যেমন রাতে নিতে পারি, যদি রাতে আমি নেই যে এই 10টা 11টা, তাহলে আমি একটা লোয়েস্ট লেভেল পেতে পারি। কিন্তু এটা একটা টাফ হবে এই কারণে যে এই টাইমটা কমফোর্টেবল টাইম নয়। তাহলে সকালবেলা নেওয়াটাই কমফোর্টেবল হবে, তাহলে সেটা সকাল 8টা থেকে 12টার মধ্যে আমাকে স্যাম্পলটা নিতে হবে। তাহলে এখানে যদি ইন টোটাল টেস্টোস্টেরন সিরাম টেস্টোস্টেরন দেখে আমি কিভাবে ডায়াগনোসিস করবো সেটাকে একটা ফ্লো চার্টে নিয়ে আসি। তাহলে যদি আমি 8 ন্যানোমোল পার লিটারের কম পাই, তাহলে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। অবশ্যই একটা স্যাম্পল ভেরি লো যদি না হয়, একটা স্যাম্পল দিয়ে ডায়াগনোসিস কনফার্ম করা ঠিক হবে না। তাহলে এরপরে আমি কি করব, সেকেন্ড স্যাম্পলও কম পেলে, কারণ আমাকে জাম করার দরকার নাই। টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি এমন কোনো ডিজিজ নয় যেটা আমাকে আজকে কালকের মধ্যে ট্রিটমেন্ট শুরু না করলে অনেক ক্ষতি হবে। অবশ্যই কিছু কিছু পেশেন্ট তাদের অ্যাগ্রেসিভনেস অফ সিমটমস থাকতে পারে, কিন্তু কাউন্সিলিং উইল রিজলভ দ্য অ্যাগ্রেসিভনেস। তারপরে যদি এলএইচ দেখি, এলএইচ যদি বেশি থাকে অথবা কম থাকে, তার উপর ভিত্তি করে প্রাইমারি না সেকেন্ডারি আমি ডিফাইন করতে পারি। যদি নরমাল থাকে তাহলে এটা টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি নয়, আদার কজ আমাকে দেখতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি এফএসএইচও বেশি পায়, তাহলে এটি আবারও আমাকে প্রাইমারির দিকে নিয়ে যেতে পারে। যদি আমি এক্ষেত্রে কম পাই প্রাইমারি ক্ষেত্রে, এখন সেই ক্ষেত্রে এই টেস্টিকুলার স্ট্রাকচারাল কন্ডিশন আমাকে দেখতে হবে। দেখে আমি ট্রিটমেন্টের আরেকটা ফ্লো চার্ট এবং তারপরে আসতেছি। যদি সেকেন্ডারি হয়, সেকেন্ডারি হলে ডিফেক্ট ইজ নট, দি লেসন ইজ নট ইন টেস্টিস, ইট মে বি ইন দ্য এন্টেরিয়র পিটুইটারি, তাহলে সেখানের জন্য আমাকে এমআরআই, পিটুইটারি প্রোটোকলে এমআরআই করতে হবে, তারপরে আমাকে ডায়াগনোসিস করার চেষ্টা করতে হবে। কিন্তু যদি বর্ডার লাইন হয়, আমি বলেছি বর্ডার লাইন হলে সবচেয়ে বড় কথা হলো যে আমি সেক্ষেত্রে একটা যেমন ট্রায়াল দিতে পারি, তার ক্ষেত্রে বড় কথা হলো আমরা এই ক্ষেত্রে মেজারমেন্টের জন্য আমরা টি ক্যালকুলেটর, টেস্টোস্টেরন ক্যালকুলেটর আছে, আমি নমুনা দেখাচ্ছি, ওইটা একটা গুড
apps to diagnose the patient, because in most of the countries the assay method of testosterone, especially free testosterone, is not standardized, and even in the highly progressive countries. সেই ক্ষেত্রে যদি আমি টেস্টোস্টেরন লেভেল যদি আমি একই সাথে অ্যালবুমিন এবং সেক্সন বাইন্ডিং গ্লোবুলিন এবং দেখে যদি অ্যাপস এর মাধ্যমে হেল্প নেই, তাহলে এটা একটা গুড সাউন্ড লেভেল অফ স্ট্যাটাস বোঝাবে। তাহলে এখানে দুই ধরনের অ্যাপস আমরা পেতে পারি। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিনের একটা আছে, ব্রিটিশ সোসাইটি অফ মেডিসিনের আছে। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিনের এটার একটা প্রবলেম হলো এটা মেম্বার হতে হবে। আমি একটু আনন্দের সাথে বলতে চাই, আমি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিনের এই রিজিয়ন থেকে সেন্ট্রাল কমিটি মেম্বার হিসেবে কাজ করছি, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলে মেম্বার হতে হবে এবং অনলাইন অফলাইনে ব্যবহার করা যাবে না। কিন্তু ব্রিটিশ সোসাইটি অফ মেডিসিনের সুবিধা হলো এটা যে কেউ ব্যবহার করতে পারবে এবং অফলাইনে ব্যবহার করতে পারবে। কিন্তু যেই ক্ষেত্রেই হোক তাহলে আমাকে অ্যালবুমিন দেখতে হবে, সেক্সন বাইন্ডিং গ্লোবুলিন এবং টেস্টোস্টেরন দেখতে হবে, তারপরে ফ্রি টেস্টোস্টেরন বায়ো অ্যাভেলেবল টেস্টোস্টেরন নিয়ে এই রেকর্ডটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। যেমন এই লেভেলটা ভালো আছে, এই পেশেন্টের টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি আছে, তাহলে আমি কনফার্ম করলাম পেশেন্টকে যে তার টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি আছে। তারপরে ট্রিটমেন্টের প্ল্যান করতে হবে। ট্রিটমেন্ট প্ল্যানও অন্য অনেক রোগের মধ্যে খুব সিম্পল নয়, অনেকগুলো কনসিডারেশন এখানে আমাকে শুরুতেই ভাবতে হবে। তাহলে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিনের কমিটি রিকমেন্ডস দ্যাট মেন who wish to maintain spermatogenesis, fertility with testosterone deficiency be referred for specialist management. এটাই সবচেয়ে আগে আসছে এই কারণে, কারণ এক্সোজেনাস টেস্টোস্টেরন মে সাপ্রেস স্পারমেটোজেনেসিস। তাহলে যাদের ফার্টিলিটির ইস্যু আছে, যদি এরকমই হয় যে কোনো বাচ্চা নেয়নি অথবা নিতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা দিয়ে যে টোটাল ইনফার্টিলিটি হবে নট দ্যাট, বাট ইট ক্যান সাপ্রেস। তাহলে যদি আমি এটা দিয়ে সাপ্রেশন নাও করি তাহলেও তো অনেকগুলো মানুষের চান্স আছে সাব ফার্টিলিটি থাকার। এটা দিয়ে যদি সেটা হয় তাহলে এটা একটা বড় একটা লিগাল ইস্যু হয়ে গেল, সেটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। তা আবার যদি পেশেন্ট যদি সবকিছু জানার পরে সে বলে যে না ফার্টিলিটি নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমি শুধু আমার বাকি যে প্রবলেমগুলো সেগুলোর উন্নতি চাই, তাহলে দিতে হবে, কিন্তু সেটা পেশেন্ট শুড কাম ইন এগ্রিমেন্ট উইথ দ্য ফিজিশিয়ান। একই সাথে ট্রিটমেন্ট শুরু করার আগে আমাকে ভাবতে হবে যদি সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া থাকে এবং ওবেসিটি থাকে, এগুলোর মেজার আগে নিতে হবে। যদি ওপিওয়েড ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি থাকে সেটাকেও ডিসকন্টিনিউ করতে হবে, তার আগে আমি ট্রিটমেন্ট শুরু করা ভাবতে পারবো না। Before offering the treatment, the physician must identify men who wish to maintain their fertility and testicular volume. Interesting ব্যাপার হলো exogenous testosterone again not only suppress the spermatogenesis, it also continuously decrease the testicular volume. তাহলে কেউ যদি ওটা নিয়ে কনসার্ন হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু দিয়ে ভলিউম কমবেই, তার ক্ষেত্রে কিন্তু আমরা যদি অ্যাংজাইটি রিলিভ করতে চাই সেটা কিন্তু উল্টাটা হবে, অ্যাংজাইটি তার বেড়ে যেতে পারে। আরেকটা ইস্যু হলো ক্লোমিফেন সাইট্রেট, এটাও কিন্তু কমনলি ইউজ। ক্লোমিফেন সাইট্রেট blocks estrogen receptors in the hypothalamus and pituitary and increase gonadotropin releasing hormone LH, FSH release, but no consistent effect on seminal parameters or pregnancy rates. তাহলে এখানে দুইটা ইস্যু আছে, যে শুধুমাত্র ওই যে পেশেন্টটাকে আমি দেখছি ওই পেশেন্টের যদি টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি এবং সেক্সুয়াল ইস্যুটাই থেকে থাকে, সেক্সুয়াল ফাংশন ইমপ্রুভমেন্ট ইস্যুটা থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ক্লোমিফেন সাইট্রেট ক্যান বি এ গুড অপশন। কিন্তু প্র্যাকটিক্যালি অনেকেই ভাবছেন যে ক্লোমিফেন সাইট্রেট ক্যান ইনক্রিজ দ্য ফার্টিলিটি, দেয়ার ইজ পসিবলি নো চান্স অফ ইনক্রিজিং ফার্টিলিটি বাই ইউজিং ক্লোমিফেন সাইট্রেট। এটা আমাদের দেশে আমরা কিছু কিছু ব্যবহার করি, অন্যান্য দেশে অনেক ক্ষেত্রে ব্যবহার করে। সেকেন্ডারি testosterone deficiency, the aromatase inhibitor has potent effect to increase the level of testosterone and the biochemical effect of testosterone. Till date, preparation of testosterone are the only pharmacological treatments approved for the indication of testosterone deficiency regardless of its cause. তাহলে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আরো কিছু পলিসি বলবো, কিন্তু সরাসরি টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য টেস্টোস্টেরনটাই একমাত্র ওয়ে। There are difference between testosterone preparations in route of delivery, ease of use, pharmacokinetics and cost. এক্ষেত্রেও বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে এটা প্রিপারেশনটা পাওয়া যাচ্ছে, আমি আমাদের দেশটাও একটু পরে দেখাচ্ছি। তাহলে টেস্টোস্টেরন দিয়ে কি লাভ হতে পারে? সরাসরি যদি পেশেন্ট বুঝতে চায় তাহলে
It will increase energy, improve sleep, relief from depression. It will decrease the anxiety, increase muscle mass, bone density, decrease soft tissue, improve skin collagen and elastin, increase the concentration and memory of the patient, and decrease aches, pains and stiffness. তাহলে এটা সরাসরি পেশেন্টের জন্য একটা বেনিফিট হতে পারে। কিন্তু এই যে ট্রিটমেন্ট দিব, প্রথমে কথা হলো আবারও পেশেন্টের সাথে ইন এগ্রিমেন্ট অফ দ্য পেশেন্ট এন্ড ফিজিশিয়ান উই শুড চুজ দ্য ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট পলিসি এন্ড দ্য ট্রিটমেন্ট অপশন। এরপরে আমরা কি করতে পারি, আবারও ট্রিটমেন্ট দেওয়ার আগে এখন আমি একটা কনফার্ম ডায়াগনোসিস আছে যে পেশেন্টের সিমটম ছিল, একটু আগে আমি বললাম যে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি হাইপোগোনাডিজম বলা হচ্ছে না, তাহলে দেয়ার ইজ স্পেসিফিক symptoms or signs of testosterone deficiency, and then we should test for testosterone deficiency, and when testosterone deficiency is confirmed, তারপরে কি করতে হবে, পেশেন্টকে আমরা তখন এসএস পসিবল কোনটা ইন্ডিকেশন, আবারও এখানে মনে রাখতে হবে যে ট্রিটমেন্ট শুরু করার আগে ট্রিটমেন্ট করা যাবে কিনা এই পেশেন্টকে সেটা আমাকে ভাবতে হবে। তাহলে কি ইনক্লুডিং ব্রেস্ট ক্যান্সার, সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া, সিভিয়ার কার্ডিয়াক ফেলার এগুলো আছে কিনা আমাকে অ্যাসেস করে নিতে হবে। ইফ ওবেস তাহলে লাইফস্টাইল মডিফিকেশন এটি ফার্স্ট অপশন, এবং ওয়েট রিডাকশনের পরে দিতে হবে, স্লিপ অ্যাপনিয়া ইমপ্রুভ করা পরে দিতে হবে। সেই ক্ষেত্রে অ্যান্টি ওবেসিটি ড্রাগ যেটার আগে ডায়েট এন্ড লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই থাকবে। এখন তারপরেই পেশেন্ট ফার্টিলিটি মেনটেন করতে চাচ্ছে কি চাচ্ছে না। যদি ফার্টিলিটি ডিজায়ার না থাকে, দিস ইজ এ ক্যান্ডিডেট ফর টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি। যদি থাকে তাহলে আদার ড্রাগস উই ক্যান চুজ বাট নট টেস্টোস্টেরন। সেক্ষেত্রে human chorionic gonadotropin plus minus FSH can be a good option. যদি টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি দেই যাদের টেস্টোস্টেরন ফার্টিলিটি ইস্যু নেই, তাহলে এভরি 3 to 6 মান্থ ইনিশিয়ালি আমাকে ফলো আপ করতে হবে। ফলো আপের জন্য কি কি টেস্ট করতে হবে, তাহলে আবারও সাইন সিমটমস অফ ইমপ্রুভমেন্ট দেখতে হবে, ওয়েট দেখতে হবে, টোটাল টেস্টোস্টেরন, হেমাটোক্রিট এন্ড পিএইচ দেখতে হবে। তারপর ওই ফলো আপ করে করে আমাকে আগাতে হবে। তাহলে আবারও খুব ক্লিয়ার কাজ যদি বলি, টেস্টোস্টেরন দেওয়ার আগে কন্ট্রাইন্ডিকেশন কি কি, ভেরি হাই রিস্ক অফ সিরিয়াস অ্যাডভার্স আউটকাম কোথায়, মেটাস্টেটিক প্রোস্টেট ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারে। মডারেট টু হাই রিস্ক অফ অ্যাডভার্স আউটকাম হতে পারে unevaluated prostate nodule or induration যদি PSA more than 4 nanogram per milliliter অথবা more than 3 nanogram per milliliter in individual at high risk for prostate cancer হয়। হেমাটোক্রিট যদি মোর দ্যান 50% হয়, সিভিয়ার লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস অ্যাসোসিয়েটেড উইথ বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি অ্যাজ ইন্ডিকেটেড বাই AUA by IPSS score more than 19 or uncontrolled or poorly controlled congestive heart failure. এখন রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হতে পারে আনট্রিটেড স্লিপ অ্যাপনিয়া, হেমাটোক্রিট মোর দ্যান 50%, সিভিয়ার লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস উইথ অ্যান ইন্টারন্যাশনাল প্রোস্টেটিক symptoms score 19, uncontrolled or poorly controlled heart failure, an MI or cerebrovascular accident within the past 6 months, a personal or family history of procoagulant state or a personal history of thromboembolism. সুতরাং আমরা এইসব ক্ষেত্রে কখনোই দিব না। তাহলে যখন দিব তখন রেজিমেন কিভাবে চুজ করতে পারি, সেভারাল রেজিমেন আছে কিন্তু বাংলাদেশের জন্য আমাদের অপশন খুব কম। তাহলে এগুলা কিছু কিছু বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে, যেমন 150 to 200 মিলিগ্রাম administered every 2 weeks or 75 to 100 milligram of testosterone enanthet or kypionate administered IM weekly, 1 or 2 5 milligram testosterone patches applied nightly over the skin of the back, thigh or upper arm away from the pressure areas, or 5 to 10 gram of testosterone gel applied daily over a covered area of the skin, 30 milligram of bioadhesive buccal testosterone tablet applied to buccal mucosa twice daily, testosterone pellets, dose and regimen vary with the formulation used. এখন পৃথিবীর বিভিন্ন দেশে এরকম টেস্টোস্টেরনের বিভিন্ন রকম প্রিপারেশন পাওয়া যাচ্ছে, ওরাল, ট্রান্সডার্মাল, ইন্ট্রামাসকুলার, বাক্কাল, ইমপ্লান্টস। এটার এক একটা দেশের একরকম, আমি একটু আগে যেগুলো বললাম, কিন্তু বাংলাদেশের জন্য আমাদের কিন্তু অবস্থাটা একটু নাজুক। অনলি ওয়ান টেস্টোস্টেরন ইনজেকশন, দিস ইজ টেস্টানন, যেটা 250 মিলিগ্রাম পাওয়া যায়। এটা একটা ককটেল টেস্টোস্টেরন প্রিপারেশন। এই 250 মিলিগ্রাম পার মিলিলিটারে রয়ে গেছে টেস্টোস্টেরন প্রোপায়নের 30 মিলিগ্রাম, টেস্টোস্টেরন ফিনাইল প্রোপায়নের 60 মিলিগ্রাম, টেস্টোস্টেরন
caproate 60 milligram, testosterone decanoate 100 milligram. এটা এখানে আমরা পাচ্ছি ইন্ট্রামাসকুলার ইনজেকশন হিসেবে দেওয়ার জন্য। এখন এই বিভিন্ন প্রিপারেশনের অ্যাকশন প্রোফাইল বিভিন্ন রকম। যেমন যদি আমরা শর্ট অ্যাক্টিং গুলো দেখি তাহলে দেখেন যে প্রতিটা দিনেই অ্যাকশন কমছে বাড়ছে, যে লং অ্যাক্টিং এ এভরি 4 উইকসে অ্যাকশন কমে যাচ্ছে। জেলগুলো বরং স্টিডি, যেহেতু লম্বা সময় লাগানো থাকে স্টিডি ইফেক্ট পাওয়া যায়। আবার যদি আনডেকানয়েড 1000 মিলিগ্রাম দেওয়া যায় ভেরি লং টাইম কাজ করে। এখন টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি যদি দিতে চাই, এখানে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিনের টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি গাইডলাইন খুব ক্লিয়ারলি বলেছে ওরাল টেস্টোস্টেরন প্রিপারেশন উইথ 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন প্রিপারেশন হ্যাজ প্রবাবলি নো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। সুতরাং তারা এটাকে দেওয়ার ঘোর বিরোধী। Buccal testosterone adhesive tablets are applied to the gum above the incisor teeth, release testosterone over 24-hour period. তাহলে সেটা ডেইলি ব্যবহার করা যেতে পারে। এখন টেস্টোস্টেরনে তাহলে আমরা এখন প্রিপারেশন চুজ করা, আমাদের বাংলাদেশে আমরা ক্যাপসুল পাচ্ছি এবং আমরা ইনজেকশন পাচ্ছি। ক্যাপসুল ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন ক্যাপসুলকে ডিসকারেজ করেছে। তাহলে আমাদের জন্য বাংলাদেশের জন্য শুধু টেস্টোস্টেরন ইনজেকশনই অ্যাপ্রোপ্রিয়েট testosterone replacement therapy জন্য থেকে গেল। Outcome compared to placebo, testosterone replacement significantly improves all aspects of sexual function in the studies of middle-aged and elderly men with low testosterone. No effect observed on testosterone replacement therapy if the baseline testosterone levels higher than 12 nanomole per liter. More severe testosterone deficiency, more significant or impressive are the results of improvement. তাহলে যাদের 5, 6, 7 থাকবে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট খুব ভালো। যত বেশি লেভেল থাকবে তত আউটকাম আনস্যাটিসফ্যাক্টরি হবে। Testosterone deficiency is the main cause of erectile dysfunction in young men, while it is one of the multifactorial erectile dysfunction in the older one. তো সেক্ষেত্রে ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, মেটাবলিক সিনড্রোম, স্পাইনাল কর্ড ইনজুরি এগুলো তার কন্ট্রিবিউট করতে পারে। Combination of testosterone replacement therapy and PDE5 inhibitor like sildenafil and tadalafil can be used to improve the outcome of PDE5 in testosterone deficiency men. Testosterone replacement is associated with reduction in bone resorption and increase the lumbar bone mineral density. তাহলে আরেকটা জিনিস, তাদের ইয়াংদের যদি কাউকে আমাদের অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস সন্দেহ হয় তাহলে এখানে আমাদেরকে অবশ্যই টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সিকে সবার আগে ভাবতে হবে। কিভাবে ফলো আপ করবো একটু আগে আমরা ফ্লো চার্টে দেখিয়েছি। তাহলে the effect of testosterone replacement therapy on symptom reduction are assessed and inquiry about the side effects be made 3, 6 and 12 months after initiating testosterone replacement therapy, and then annually. And testosterone to be test which should be done should be cover the total testosterone, lipid profile, hematocrit and PSA, and men above 40 years PSA should be done yearly. Digital rectal examination is mandatory, especially above 40. PSA, hematocrit mandatory. Consider prostate biopsy if PSA is more than 4 nanogram per milliliter or PSA concentration more than 1.4 nanogram per milliliter within any 12 months period of testosterone replacement therapy. Now at the conclusion, while managing testosterone deficiency, sexual functions such as libido, erection and ejaculation are clearly testosterone dependent with different testosterone cutoff values regarding onset of clinical symptoms. তাহলে এখানে এই যে এক লেভেলে গিয়ে সিম্পটমস গুলো অ্যাপিয়ার করবে। To get maximum effect of testosterone deficiency, patient both testosterone replacement therapy and PDE5 inhibitors should be given to get the maximum response of PDE5 inhibitors. Effect should be observed on testosterone replacement therapy if the baseline testosterone level more than no effect will be observed if the baseline testosterone level is more than 12 nanomole per liter. Testosterone deficiency causes erectile dysfunction and low libido, and after testosterone replacement therapy, both functions, testosterone level and erectile function will improve.
maximum effect reach after 2 to 3 months of testosterone replacement therapy. এটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ অনেক রোগী একটা ইনজেকশন নিয়ে ভাবে যে না কোনো লাভ হচ্ছে না, আবার ডাক্তারের কাছে দৌড়িয়ে আসে। Oral testosterone 17 alpha methyl testosterone is not recommended by International Society of Sexual Medicine Testosterone Deficiency Guideline. So thank you everybody, participants, the chairperson, my co-presenter and BD physician for your patience hearing. Now we are ready, and Professor S.M. Ashabaz sir can also help to satisfy the query and questions of the participants. Thank you all. থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন। স্যার আসলে এতই বেশি কোশ্চেন আমাদের চ্যাট বক্স এবং আমাদের পেজে, আমার মনে হয় সব করতে গেলে 2-3 ঘন্টা লাগবে। আমরা 30 থেকে 40 মিনিটে ডিসকাশন শেষ করব, কারণ স্যার সব সম্ভব না স্যার। প্রথমে সাজাদা সেলিম স্যারকে দিয়ে আমি শুরু করি। স্যার আপনি ওই টেস্টোস্টেরন ইনজেক্টেবল বা রিপ্লেসমেন্টের আগে আপনি অ্যালবুমিন এবং গ্লোবুলিনের কথা বলেছেন, এটা দেখার জন্য সেরাম অ্যালবুমিন এবং ওই যে বাইন্ডিং গ্লোবুলিনের কথা বলেছেন। এই দুটো স্যার কেন দেখতে হবে? এখানে দুটো ঘটনা আছে। একটা হলো যে অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের লেভেল কম বেশি করে। এটা আমরা একটু দেখেছি, কিসে কমে কিসে বাড়ে। তো আমি যে পেশেন্টটাকে এখন দেখছি ওর মধ্যে কোন ফ্যাক্টরের জন্য কতটুকু চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। এখন বায়ো অ্যাভেলেবল টেস্টোস্টেরন যেটা আছে, যেটা আমরা বাইরে থেকে মাপতে পারতেছি না, ওই বায়ো অ্যাভেলেবল টেস্টোস্টেরনের ইফেক্টটাই ওই পেশেন্টটা ফিল করবে। তো সেটা কিন্তু এই ক্যালকুলেটর ছাড়া বের করা সম্ভব নয়। এক, দ্বিতীয় হলো আমরা এখন বাংলাদেশেও কিছু কিছু জায়গায় ফ্রি টেস্টোস্টেরন লেভেল দেখি, কিন্তু ইভেন ইন ইংল্যান্ড তারাও কিন্তু তাদের দেশে এই সফিস্টিকেটেড হেলথ কেয়ার সার্ভিসের মধ্যেও the expert in the sexual medicine, they are not satisfied with the reports of the testosterone assay. কারণ একই পেশেন্টে যদি ওই একই মানের লেভেল 5টা লেভেল যদি টেস্ট করা হয়, ফ্রি টেস্টোস্টেরন লেভেলে 5 রকম রিপোর্ট আসতেছে। তাহলে আমি যদি একই সাথে, যেহেতু কিছু টেস্টোস্টেরন অ্যালবুমিন বাউন্ড থাকবে, কিছু সেক্সন বাইন্ডিং গ্লোবুলিন বাউন্ড থাকবে, কিছু ফ্রি থাকবে, এবং অ্যালবুমিন বাউন্ডটা এবং ফ্রিটা উইল এক্সার্ট দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, তাহলে তিনটা যদি একই সাথে আমি কনসিডার করতে পারি, তারপরে যে লেভেলটা পাবো, দ্যাট উইল অ্যাকচুয়ালি রিফ্লেক্ট দ্য স্ট্যাটাস অফ ফাংশনাল টেস্টোস্টেরন অফ দ্য পেশেন্ট, যেটা আমি অন্য কোনো টেস্ট করে পেতে পারবো না। থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর সাইফুদ্দিন স্যারের কাছে কোশ্চেন নিয়ে আসছি। এটা আমিনা খাতুন চুমকির কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হোয়াই টেস্টোস্টেরন ইনজেকশন কজেস পার্মানেন্ট স্টেরিলিটি? আরেকটা কোশ্চেন আছে, ইজ এনি রোল অফ টেস্টোস্টেরন ইনজেকশন ইন মেল অস্টিওপোরোসিস? থ্যাংক ইউ পার্মানেন্ট সো স্টেরিলিটি মাচ। করে কিনা? হ্যাঁ জি, থ্যাংক ইউ সো মাচ। আসলে এখানে চ্যাট বক্সে আই হ্যাভ সিন দেয়ার ইজ অ্যানাদার কোশ্চেন রিগার্ডিং হাউ টেস্টোস্টেরন, ডাক্তার শাহজাদা সেম বাবা বলতেছে এক্সোজেনাস টেস্টোস্টেরন ডিক্রিজেস স্পার্মাটোজেনেসিস, হাউ এক্সোজেনাস টেস্টোস্টেরন ডিক্রিজেস স্পার্মাটোজেনেসিস অর কজিং পার্মানেন্ট ইনফার্টিলিটি, যেটা আপনি বললেন। আমরা যখনই নরমালি, আমি ইতিমধ্যেই আমার প্রেজেন্টেশনে বলেছি, দেয়ার ইজ hypothalamic pituitary and testicular axis. That means FSC cell is secretion from the pituitary that's upon the testis and produce testosterone. There is a homogeneous balance. If আপনি যদি বাইরে থেকে যদি টেস্টোস্টেরন দেওয়া থাকে, আমাদের দেশে একটা মেল প্র্যাকটিস, এখানে আমি কোশ্চেন আছে অনেকগুলো দেখলাম, আমাদের দেশে একটা মেল প্র্যাকটিস হলো এনি কাইন্ড অফ সেক্সুয়াল ডিসফাংশন চিকিৎসকরা মানে কোয়াকরা টেস্টোস্টেরন দিচ্ছে। আপনি বাইরে থেকে যখন টেস্টোস্টেরন দিচ্ছেন, আপনার বডিতে যখন টেস্টোস্টেরনটা বাড়ছে, তখন সেই টেস্টোস্টেরন কিন্তু এফএসসি সেলুলোজ সিক্রেশন যেটা পিটুইটারি থেকে হচ্ছে সেটাকে ইনহিবিট করছে, রেজাল্টিং ডিক্রিজ সিক্রেশন অফ এফএসসি সেলুলোজ। এফএসসি যখনই কমে যাবে তখনই কিন্তু স্পার্মাটোজেনেসিস উইদিন দ্য সেমিনিফেরাস টিউবিউল কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সেই জন্য ডাক্তার শাহাদাত সেম প্রেজেন্টেশনের সাথে আমার মনে হয় অনেকেই অন্তত এইটুকু ইকুইপড হবেন যে টেস্টোস্টেরন দেওয়ার আগে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে বিবেচনা করতে হবে, এক হচ্ছে পেশেন্ট টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি কিনা, পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট কিনা, পেশেন্টের স্পার্মাটোজেনেসিস ইম্পেয়ার্ড হয়ে কোনো সমস্যা হবে কিনা। কিন্তু প্রবলেম হচ্ছে অনেকে দেখা যাচ্ছে ইনফার্টিলিটির জন্য টেস্টোস্টেরন দিচ্ছে, ইনফার্টিলিটি উইল বি এগ্রাভেটেড বাই এক্সোজেনাস টেস্টোস্টেরন, এটাই সবার মনে রাখা উচিত। এখানে আমি একটু সাপ্লিমেন্ট করি, হ্যাঁ করব? হ্যাঁ প্লিজ। তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে, যে ওই ডাক্তার আমিনা যে জিজ্ঞাসা করলেন যে পার্মানেন্ট ইনফার্টিলিটি হবে, মানে এটা কিন্তু বলা যাচ্ছে না।
আমরা কিন্তু শুরুতেই বলেছি যে এটা কিন্তু দেয়ার ইজ এভিডেন্স, নট অনলি এভিডেন্স, উই ক্যান থিওরিটিক্যালি হাইপোথেসাইজ দ্যাট টেস্টোস্টেরন, এক্সোজেনাস টেস্টোস্টেরন উইল ডিক্রিজ দ্য চান্সেস অফ ফার্টিলিটি। তার অর্থ এনে যে বাচ্চা হবে না, হতে পারে, কিন্তু একই সাথে আমরা কিন্তু এখন বাংলাদেশেও যদি খেয়াল করি, বহু কাপল তারা জেরবার হয়ে যাচ্ছে একটা বাচ্চা নেওয়ার জন্য। তাহলে তাদের কিন্তু টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি নাও থাকতে পারে, অথবা বাইরে থেকে টেস্টোস্টেরন নেওয়ার হিস্ট্রি নাও থাকতে পারে। তারপরেও যেহেতু হচ্ছে, তারপরে আমি কি করে দিতে পারি না তো। যদি এই ক্ষেত্রে এমন হয় যে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সিতে তার মেন্টাল অ্যাগনি তৈরি করছে, তাদের কাপল লাইফ খুব বাজে রকম ভাবে হ্যাম্পার্ড হচ্ছে, অথবা ওই পার্সনটা সে আর ফ্যামিলি কমপ্লিট করা ইস্যু নাই, আমি শুধু তখনই দিতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এই আমরা যদি একই সাথে ডায়াবেটিসের কথাও বলি, আমরা যখন একটা রোগীকে একটু HbA1c বেশি থাকলেই বলি যে বাইরে থেকে ইনসুলিন দেন, অথবা হাইপার গ্লাইসেমিয়া সিমটোমেটিক আছে, যখনই এটা কিন্তু নর্মাল সকল গ্ল্যান্ডের জন্য প্রযোজ্য, সেই জন্য বলছি যখনই ওই হরমোনটাকে আমরা বাইরে থেকে দিচ্ছি, তখনই ইন্টারনাল অর্গান, যে এন্ডোজেনাস সোর্সটা উইল বি অ্যাট রেস্ট। তাহলে এই টেস্টিসটা কিন্তু উইল বি অ্যাট রেস্ট। তাহলে যখনই এর ফাংশন কমে যাবে, তখনই কিন্তু টেস্টিকুলার অ্যাট্রোফি হতেই থাকবে। তাহলে ওর কিন্তু আবারও যখন আমরা টেস্টোস্টেরন দেওয়া বন্ধ করি, এটা কিরকম হলো যে একটা নিস্তরঙ্গ নদীতে ঢেউ তৈরি করে দিলাম। এই ঢেউ যে কবে থামবে, মানে একবার বাইরে থেকে টেস্টোস্টেরন দিয়ে ওকে আবার নর্মাল ফাংশন যদি পেতে চাই, সেটা যে কবে পাবো সেটা আর জানি না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইনজুডিশিয়াস ইউজ করাই যাবে না। আবার ফার্টিলিটি হবে না তা আমরা বলতেও পারি না, কিন্তু উই ক্যানট ক্রিয়েট এনি নিউ চান্স, এ নিউ রিস্ক ফর দ্য পেশেন্ট। থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের টেক হোম মেসেজ আশরাফুজ্জামান স্যার, আমার মনে হয় স্যার একটু মানে আমাদের দেশে ইনজুডিশিয়াস ইউজ নিয়ে স্যার যদি কিছু অ্যাড করেন। থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। আমি মন্ত্রমুগ্ধের মধ্যেও শুনছিলাম, কারণ যেমন শিক্ষণীয় প্রোগ্রাম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় দুই স্পিকার এবং দুই সহকর্মী, ডক্টর শাহজাদা সেলিম এবং ডক্টর এম সাইফুদ্দিনকে, তাদের সুন্দর এবং খুবই মানে তথ্যবহুল উপস্থাপনার জন্য। ধন্যবাদ জানাই বিডি ফিজিশিয়ান, স্পেশালি ডক্টর এহসান খানকে। আবারও তার সাথে দেখা হলো এই কোভিড সিচুয়েশনের মধ্যেও, এবং তার সুন্দর উপস্থাপনা, সাবলীল উপস্থাপনা এবং অত্যন্ত হৃদয়গ্রাহী বা আকর্ষণীয় উপস্থাপনার জন্য তাকে আমি সবসময় প্রশংসা করি, আজকেও তার ব্যতিক্রম না। আর অবশ্যই ইউনিমেড এবং ইউনিহেলথ যারা এই প্রোগ্রামটিকে স্পন্সর করছেন বা আয়োজনে সহযোগিতা করছেন, তাদের জন্য অবশ্যই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। যারা পার্টিসিপেট করতেছেন তাদের মধ্যে আমি খেয়াল করেছি প্রায় 55 থেকে 60 জন পার্টিসিপেন্ট, এবং অনেক অভিজ্ঞ এবং এন্ডোক্রাইনোলজিস্ট থেকে শুরু করে জেনারেল প্র্যাকটিশনার, স্কিন অ্যান্ড ভেনারেল ডিজিজের স্পেশালিস্ট এবং অন্যান্য স্পেশালিস্ট বৃন্দ এবং মেল ফিমেল সবাই আগ্রহের সাথে শুনছেন অবশ্যই, এবং তাদেরকে আমি আবারও আমার পক্ষের থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনাদের আগ্রহ এবং উপস্থাপনার জন্য, প্রোগ্রামটা সাকসেসফুল এবং এটা সাকসেসফুল করার জন্য আপনাদের অবদানের জন্য। যে প্রশ্নটা আসছে যে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট করি যদি, তাহলে কি পার্মানেন্ট ইনফার্টিলিটি হতে পারে কিনা, অলরেডি ডক্টর সাইফুদ্দিন এবং ডক্টর শাহজাদা সেলিমের বক্তব্য যদি আপনারা খেয়াল করে থাকেন, যে আমরা যখনই বাইরের থেকে টেস্টোস্টেরন দিচ্ছি, এটা নেগেটিভ ফিডব্যাকে এটা হাইপোথ্যালামিক থেকে জিএনআরএইচ এবং পিটুইটারি থেকে এলএইচ-এফএসএইচ এটা সাপ্রেস করবে। এটা যদি এলএইচ-এফএসএইচ সাপ্রেস করে, আলটিমেটলি গিয়ে এটার ইফেক্ট করবে গোনাডের উপরে, অর্থাৎ এটা আমাদের টেস্টিসের উপরে গিয়ে ইফেক্ট করবে। এই যে হাইপোথ্যালামিক পিটুইটারি গোনাডাল এক্সিসটা, এটা টোটালি পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকে সবসময় কাজ করছে অন্যান্য গ্ল্যান্ডের মতো। সুতরাং বাইরের থেকে আপনি যত লম্বা টাইম টেস্টোস্টেরন দিবেন, তত বেশি এটা সাপ্রেসড হয়ে থাকবে, এবং এটা যেমন টেস্টোস্টেরন ইন্টারনাল টেস্টোস্টেরন প্রোডাকশন কমে যাবে, আলটিমেটলি স্পারমাটোজেনেসিসও কমে যাবে। সুতরাং এখানে একটা ইনফার্টিলিটির চান্স তো অবশ্যই থেকে যায়, অ্যালং উইথ লোয়ারিং অফ টেস্টিকুলার ভলিউম, এটা ধীরে ধীরে কমে আসবে। সেটা অলরেডি শাহজাদা সেলিম এবং ডক্টর সাইফুদ্দিন খুব সুন্দরভাবে বলেছেন। সুতরাং এটা আবার বন্ধ করলে রিকভারি হবে কিনা সেটার কোশ্চেন অফ ডিবেট। এটা আবার এসসিজি দিয়ে বা এলএইচ ইনজেকশন দিয়ে, আবার এলএইচ-এফএসএইচ অর্থাৎ আপনার হিউম্যান মনোপজাল গোনাডোট্রপিন দিয়ে এন্ডোক্রাইনোলজিস্টরা এর মধ্যে অনেক কিছু করতে পারে। দেশ এগিয়ে যাচ্ছে, পৃথিবী এগিয়ে যাচ্ছে, যদি জ্ঞান থাকে অনেক কিছুই করা সম্ভব। এগুলো অনেক লম্বা ডিসকাশন,
বা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিক্যাল ফিল্ড অফ কি বলে যে আপনার হরমোন রিপ্লেসমেন্ট ইন হাইপোগোনাডিক মেল, অ্যাজোস্পার্মিক মেল আর হাইপোস্পার্মিক মেলকে তাদেরকে কিভাবে আমরা চিকিৎসা করি, এটা অনেক জানার বিষয় আছে। সুতরাং অত ডিটেলস আজকে আর যে আমরা যাব না, কিন্তু যেটা আমাদের দরকার সেটা হলো যেটা আমাদেরকে বলার জন্য ডক্টর সাইফুদ্দিন সাহেব বললেন যে অ্যাবিউজটা যে কতটুকু মারাত্মক। আফজাল ভাই এখানে আছেন স্কিনের, আমিও খিদমাতে বসে, আফজাল ভাই খিদমাতে প্র্যাকটিস করেন। আমরা কি বলে অনেক সময় দেখি, এটা শুধু এই হাসপাতালে না অন্য জায়গাতেও প্রচুর পেশেন্টের কি অকারণে কি কারণে টেস্টোস্টেরন কি কমপ্লেন কি রোগী বলার আগেই মনে হয় যে একটু দুর্বলতা বলার আগেই মনে হয় আমাদের ডাক্তার বা আমরা যাদের অনেকের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, অনেককে কোয়াকের মধ্যে বেশিরভাগই, বা অনেকেই হয়তো জিপি করেন কিন্তু এই টেস্টোস্টেরন ইনজেকশন হয়তো দিয়ে দেন, কিন্তু তাতে রোগীর কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে, তার টেস্টোস্টেরন লেভেলটা কত, টেস্টোস্টেরন লেভেলের যে কতগুলো ধাপ যেগুলো বললো ডক্টর শাহজাদে বললেন, যে ডক্টর শাহজাদা সেলিম যে হরমোন স্ট্যান্ডার্ডাইজেশন প্রোগ্রামে আমাদেরকে আনতে হবে। ও ইন্টারন্যাশনাল এই স্ট্যান্ডার্ডাইজেশন প্রোগ্রামের মেম্বার। আমাদের অনেক ল্যাবরেটরি এখনো মেম্বার না, বাডেম যদিও মেম্বার, কিন্তু অনেকেই এটার মেম্বার না। যে আমাদের টেস্টোস্টেরন যেটা আমরা একটা যে কোনো ছোটখাটো ল্যাবরেটরিতে করলেই ওটা যে সঠিক হবে তা না, এর সাথে ওই যে কারেকশন সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন এবং অ্যালবুমিন অর্থাৎ বায়োঅ্যাভেলেবল টেস্টোস্টেরন, ফ্রি টেস্টোস্টেরন এবং টোটাল বাইন্ডিং টেস্টোস্টেরন কতটুকু, অনেক কিছু এর মধ্যে নিহিত আছে, যেটা দেখে আপনি একটা মানুষকে কখন টেস্টোস্টেরন দিবেন, কখন দিলে তার উপকার হবে, এটা শুধুমাত্র সিম্পল 7 থেকে 12-র মধ্যে থাকলেই আমরা দিয়ে দিলাম বা 12-র উপরে থাকলে দিলাম না, এটা একটা গ্রস নলেজ, কিন্তু এর ভিতরে অনেকগুলা বিষয়ের ভিতরে অনেকগুলা জ্ঞান আছে। কিন্তু এটা দিলে কারো কারো যে লাভ হবে, তাদের ডিক্রিজ লিবিডোর থেকে শুরু করে যেটা কথা আসছে যে বোন হেলথ, তাদের ডিসলিপিডিমিয়া, তাদের অ্যাবডোমিনাল ওবেসিটি, তাদের অ্যানিমিয়া, তাদের অনেক দিকে, তাদের মুড, তাদের সাইকোলজিক্যাল ফাংশন, তাদের ফ্যামিলি লাইফ, তাদের অনেক কিছুতে লাভ হইতে পারে। কিন্তু পাশাপাশি আবার এগুলাও ঠিক যে তাদের হয়তো অনেক সময় পিসিবি বেড়ে যেতে পারে, হেমাটোক্রিট বেড়ে যেতে পারে, স্ট্রোকের রিস্ক হতে পারে, হাইপারটেনশন হতে পারে, ইডিমা হতে পারে, হার্ট ফেলিউর বাড়তে পারে, আবার এই দিক দিয়ে আপনার প্রোস্টেটের প্রবলেম বা প্রোস্টেটিক ক্যান্সারও দেখা দিতে পারে, ব্রেস্ট ক্যান্সার ওটা হিডেন থাকলে অ্যাগ্রাভেট করতে পারে। অনেক যেমন সুবিধা আছে অসুবিধা আছে, জ্ঞান অনুযায়ী অ্যাবিউজ করা যাবে না, প্রপার এবং রেশনাল ইউজ করলে অবশ্যই পেশেন্টের অবশ্যই উপকৃত হবেন। আমি এইটুক বলে আপাতত শেষ করছি, আলাপ আলোচনা আরো চলুক, লাস্টের দিকে যদি পাই আবার যদি মাইক পাই তবে আবার আরেকটু হয়তো কনক্লুড করব। সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে না ধন্যবাদ। না স্যার, অবশ্যই স্যার পাবেন, কারণ আমাদের এখানে চেয়ারপারসনদের কন্ট্রিবিউট করতে হয় সবচেয়ে বেশি। স্যার আমাদের, আপনি স্যার যেটা দেখছেন স্যার, আমাদের আরো 3টা গ্রুপে আরো কয়েক হাজার লাইভে আছে। আমরা জুমে খুব বেশি নেই, আমাদের আরো 2-3 হাজার লাইভে আছেন স্যার। আমার কাছে Very good. কোশ্চেন আছে মোট 65টি। তো আমি স্যার আর 7-8টা কোশ্চেন নিব স্যার, না হলে সারা রাতে জি, কভার জি, করতে পারবো না জি, জি, অবশ্যই। স্যার। খুব বেসিক একটা কোশ্চেন স্যার। সৌরভ আপনের কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য মেজর ফ্যাক্টরস ইন আওয়ার ডে টু ডে লাইফ হুইচ ক্যান এফেক্ট টেস্টোস্টেরন লেভেল? একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন স্যার, এক্সারসাইজ করলে কি মাইল্ড এক্সারসাইজ বা কোন রকম এক্সারসাইজ কি টেস্টোস্টেরন লেভেল বাড়ায় কিনা? শাহজাদা সেলিম স্যার। জি, এখানে আর আমি একই সাথে ডক্টর আলফা মনে হয় উনি একটা প্রশ্ন করেছেন, সেটা সহ একসাথে যুক্ত করি, না হলে ওটা আবার আলাদা করে বলতে হবে। সেটা হলো উনি বলেছেন যে ভিটামিন ডি সাথে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে এখানে বাংলাদেশের জন্য যদি বলি তাহলে দুটা ইস্যু এখানে আছে, যে physical activity level can have profound effect on the level of serum testosterone. তাহলে এখানে আমরা কিন্তু ওই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের যেমন দেখালাম, একই সাথে যাদের ওবেসিটি কেবল একটু বেশি ওবেসিটি, তাদের ক্ষেত্রে কিন্তু সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন কম থাকে, কিন্তু ওবেসিটি যত বেশি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন তত বেশি, আর সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন যত বেশি তত বায়ো অ্যাভেলেবল টেস্টোস্টেরন কম। তাহলে এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো এই যে এক্সেস ফ্যাট, the toxic fat is the detrimental have the detrimental contribution of the on the testosterone level. নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন কোমরবিডিটি গুলো আছে, ডায়াবেটিস থেকে আদার্স। উনি প্রশ্ন করেছেন যে ভিটামিন ডি এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা।
ভিটামিন ডির সাথে খুব স্ট্রং সম্পর্ক থাকতে পারে। ভিটামিন ডির সাথে ইডি, প্রিমেচিউর ইজাকুলেশন, ডায়াবেটিস সবই সম্পর্ক আছে। এবং কিছু কিছু পাবলিকেশন বেশ কিছু দেশ থেকে আমরা পেয়েছি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল কম থাকে। এবং এই টেস্টোস্টেরন লেভেল শুধু বায়োকেমিক্যালি কম আছে তা না, তাদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের চান্সও বেশি, প্রিমেচিউর ইজাকুলেশনের চান্সও বেশি, সাব ফার্টিলিটির চান্সও বেশি। তাহলে এটা শুধু কনসিকুয়েন্স কিন্তু ভেরি গ্রেভ হতে পারে। দ্বিতীয় হল তাহলে আমরা কি ইমপ্রুভমেন্টের কি করতে পারি? তাহলে কার্ডিও মেটাবলিক যে কোনো ডিজিজের জন্যই অ্যাক্টিভ লাইফস্টাইল ইজ ভেরি মাচ হেল্পফুল। এখানেও তাই। তাহলে যেমন আমরা এখন একটা লকডাউন টাইম পার করে যাচ্ছি, বাংলাদেশ যদিও ফর্মালি লকডাউন করেনি কিন্তু আসলে তাই করতে চেয়েছে। এই অবস্থাতেও কিন্তু ঘরের মধ্যে থেকেও ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। ইয়াং ম্যান, উমেনদের কথা এখানে বলছি না, ইয়াং ম্যান তাদেরকে অবশ্যই সারা দিনের, সারা সপ্তাহে, সারা মাসের, সারা বছরের জন্য একটা এক্সারসাইজ প্যাটার্ন থাকতে হবে। তাহলে না থাকলে কিন্তু এটা খারাপ হবে তাদের। একই সাথে খাবারগুলো যেগুলো হাই কনডেন্স কার্বোহাইড্রেট, কনডেন্স লিপিড, এগুলোও কিন্তু খারাপ হতে পারে। সরাসরি যদি ডাক্তার সাইফুদ্দিন অনেকগুলো অ্যাসোসিয়েশন দেখিয়েছেন যে সিরাম টেস্টোস্টেরন লিপিড প্রোফাইলের সাথে অ্যাসোসিয়েশন কিরকম। তাহলে যে খাবারগুলো লিপিড ডিসঅর্ডার করে, বিশেষ করে হাই টিজি এবং হাই এলডিএল করে, ওগুলাই কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে টেস্টোস্টেরন লেভেলে। তাহলে এই সবগুলোই কিন্তু ডে টু ডে লাইফের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা আবার সিম্পল করে ফেলি, স্ট্যান্ডার্ড লাইফস্টাইল, যেটাকে স্ট্যান্ডার্ড ডায়েট থাকবে এবং একটা মিনিমাম লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে, দ্যাট উইল হেল্প পেশেন্ট টু হ্যাভ গুড টেস্টোস্টেরন লেভেল এন্ড গুড আউটকাম। থ্যাংক ইউ। ডক্টর সাইফুদ্দিন, খুব বেসিক একটা Yes, কোশ্চেন, yes. ডিফারেন্স বিটুইন মেল হাইপোগোনাডিজম এন্ড টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসলে মেল হাইপোগোনাডিজম এন্ড টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, এখন মেল হাইপোগোনাডিজম এবং testosterone deficiency is the output that can occur in the pituitary, that can occur in the hypothalamus, that can occur in the testicular level also. Male hypogonadism মানে output of this testosterone deficiency, there is chances of the any kind of infertility. এখানে আরেকটা কোশ্চেন, আমি আসলে এটা উত্তর না দেওয়ার লোভ সামলাইতে পারতেছি না। ডাক্তার অজিত কুমার পাল, অ্যাসোসিয়েট প্রফেসর এন্ডোক্রাইনোলজি ফ্রম দ্য কুমিল্লা, উনি একটা দেয়ার ইজ ভেরি নাইস কোশ্চেন, একটা খুব চমৎকার কোশ্চেন করছে। এটা হচ্ছে, is there any role of testosterone replacement in hypoactive sexual disorder? Hypoactive sexual disorder is the manifestation of the sum of the postmenopausal lady with decreased libido. So there are some surprising information that testosterone replacement in case of postmenopausal lady, especially dehydroepiandrosterone, that increases the intercellular level of the estrogen and androgen concentration and increases the libido. So there are some off-label use of dehydroepiandrosterone or derivative of the testosterone in case of female postmenopausal syndrome with decreased libido or hyperactive sexual disorder. সুতরাং ডাক্তার অজিত পালকে আমি বলতে চাই, although there is no recommendation by American Diabetic Association or American College of Endocrinology, but there are some female hyperactive sexual disorder, especially in the postmenopausal lady who presents with decreased libido. There are some role of using testosterone derivative or dehydroepiandrosterone. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আশরাফ স্যারের কাছে আমি একটু যোগ করি এখানে, ওই যে এইটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে হাইপোগোনাডিজমকে এখন কেন আলাদা করা হচ্ছে, টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি দুটো আলাদা টার্ম। আগে কিন্তু আমরা যখন আশরাফ স্যারও পড়িয়েছেন আমাদেরকে, এটা আমার মনে আছে, সাইবারও মনে থাকার কথা, আমাদের কিন্তু আশরাফ স্যারই পড়িয়েছেন, আমরা দুজনই লাকি যে স্যারের সামনে আবার আমরা বলার সুযোগ পেয়েছি। তো তখন কিন্তু হাইপোগোনাডিজমই বলা হতো, কিন্তু 2014-তে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন তারা যেটা দেখলেন যে যদি আমি শুধু হাইপোগোনাডিজম বলি, দি প্রবলেম ইজ অনলি ইন দ্য টেস্টিস, এটা বোঝাচ্ছে। আসলে কিন্তু তা না, আমরা দেখেছি যে আরো অনেকগুলো জায়গা আছে, এমনকি কোনো গ্ল্যান্ড জড়িত না, অন্য মেটাবলিক ডিসঅর্ডারের কারণেও হতে পারে। তাহলে শুধুমাত্র হাইপোগোনাডিজম বলে আমি কিন্তু একটা বড় এরিয়াকে ছোট করে ফেলছি। তাহলে এটা বায়োকেমিক্যাল ডেফিসিয়েন্সি আছে, সেটাকেই আমি প্রুভ করছি যে টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি, তার জন্য যা যা হচ্ছে সেটাকে এক্সপ্লেইন করা হচ্ছে। এটা এখন সবাই কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দিস ইজ মোর সুইটেবল টার্ম ফর দি কন্ডিশন। থ্যাংক ইউ স্যার। ডক্টর লিজা আফরোজার কোশ্চেন আছে মোট 6টি, আমি 2-3টা স্যার সংক্ষেপে করি, আমি আশরাফ স্যারের জন্য। স্যার, ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কজ অফ ডিক্রিজেস ইন মেল টেস্টোস্টেরন লেভেল উইথ এজ? স্যার, এজের সঙ্গে কি মেল টেস্টোস্টেরন লেভেল ডিক্রিজ করতে থাকে, এরকম কোনো রিলেশন কি আছে স্যার? অবশ্যই আছে। এজ রিলেটেড
এজ রিলেটেড ডেফিসিয়েন্সি অফ টেস্টোস্টেরন এটা একেবারে অবধারিত বা একেবারে ধ্রুব সত্য। এর কারণ হলো বয়সের সাথে সাথে প্রত্যেকটা হরমোনেরই কিছুটা মানে কমতি বা ডেফিসিয়েন্সি হতে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি হলো জিএনআরএইচ, কারণ জিএনআরএইচ গুলো আর তখন এত লাগেও না, যার জন্য এটা আস্তে আস্তে কমতে থাকে। জিএনআরএইচ যেটা কন্ট্রোল করে পিটুইটারি, এফএসএইচ এবং এলএইচ কে, তার জিএনআরএইচ কমলে এটাও কমতে থাকে। এফএসএইচ এলএইচ কমতে থাকলে ন্যাচারালি টেস্টোস্টেরনের প্রোডাকশনটা কমে যায়। টেস্টোস্টেরন কারণ এই এলএইচ এফএসএইচ কাজ করবে টেস্টিসের উপরে, তারপর ওখান থেকে আমাদের টেস্টোস্টেরন তৈরি হবে এবং রিলিজ হবে। সুতরাং এই চেনটা যখন উপর থেকে ডিসরাপ্টেড বা ডেফিসিয়েন্ট হয়, সুতরাং ন্যাচারালি সাবসিকুয়েন্টলি এর ডাউনওয়ার্ড যে স্ট্রিম গুলো আছে সেগুলোও ডেফিসিয়েন্সি হয়। এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে কনভার্সন, পেরিফেরাল কনভার্সন অফ টেস্টোস্টেরন। পেরিফেরাল যে কনভার্সন গুলো হবে, যেমন আমাদের শুধুমাত্র টেস্টোস্টেরন থেকে না, আমাদের যেই টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন যেগুলো আমাদের অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে তৈরি হইতেছে, সেই কনভার্সন গুলো অ্যান্ড্রোজেনের এসিটিএইচ ডিপেন্ডেন্ট, যেটা আপনার বয়সের সাথে সাথে কমে আসবে। এবং এই কনভার্সন অফ টেস্টোস্টেরন বাই দ্য অ্যাডিনাল গ্ল্যান্ড, সেখানেও ডেফিসিয়েন্সি হবে। সুতরাং দুই দিক থেকে যখন টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি হবে, বয়সের সাথে সাথে এটা কমে আসবে। থার্ড যেটা, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন বাড়বে, সুতরাং ওখানে আবার জমা হবে বেশি বায়োঅ্যাভেলেবল টেস্টোস্টেরন এবং ফ্রি টেস্টোস্টেরন, এগুলোও কমে যাবে। যেটা 20 to 40% থাকার কথা, সেটা দেখা যাবে যে 10% বা 7%-এর নিচে নেমে আসছে। সুতরাং এটা অ্যানাদার কজ যেটার ইফেক্টটা কমে যায়। কারণ বয়সের সাথে এটা আবার ন্যাচারাল প্রোটেকশনও। বয়সের সাথে সাথে যদি এগুলো থাকতো, তাহলে প্রস্টেট গ্ল্যান্ড আরো বড় হইতো, প্রস্টেটিক ক্যান্সার আরো বেশি হইতো, এটাও আবার ধারণা করা হয়। সুতরাং দিস ইজ অলসো ন্যাচারাল প্রোটেকশন, ওই দিক দিয়েও আপনাকে চিন্তা করতে হবে। সুতরাং ভেরি কমপ্লেক্স মেকানিজম, গড ইজ দেয়ার, আল্লাহ ইজ দেয়ার, দেয়ার আর প্রোটেকশন অলসো। সুতরাং এটা যেমন ডেফিসিয়েন্সিও একটা ভালো, আবার এটাও ঠিক ডেফিসিয়েন্সি আবার সামটাইমস আর্লি ডেফিসিয়েন্সি বা মোর আর্লি ডেফিসিয়েন্সি সামটাইমস কজেস ডিক্রিজ লিবিডো or sexual function, যেটা টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি ইন হাইপোগোনাডিজম বা আমাদের এই অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি ইন ওল্ডার মেল, এটা আমরা অনেক সময় পেশেন্টকে পেয়ে থাকি। যেইগুলো আমরা ওই যে লেভেলগুলো দেখে, যেটা ডক্টর শাহজাদুল সালেম অলরেডি ডিটেলস দেখিয়েছেন, যে কত ন্যানোগ্রাম পার ডেসিলিটার অথবা ন্যানোমোল পার লিটার, এটা কনভার্সন মোটামুটি 28 ধরা হয়। যে 229 যদি আমরা বা 200-র নিচে যদি হয়, তাহলে আমরা বুঝি যে এখান থেকে ইনসাল্টটা জিএনআরএস থেকে শুরু হয়েছে, ওখানেই কমছে। আর 200 থেকে যদি 300 বা 329-এর মধ্যে হয়, তখন আমরা ধরি যে এটা অন্ডকোষে বা এটা টেস্টিসে হয়েছে। সুতরাং অনেক কিছু জানার আছে। আপনারা যদি জানতে চান, আরো লম্বা প্রোগ্রাম করতে হবে, তাহলে আমরা হয়তো আরো ভালো করে আপনাদেরকে জিনিসগুলো বুঝাইতে পারবো। কিন্তু আপাতত যেটা জানলেন কোন লেভেলে ডেফিসিয়েন্সি, এটাও আমরা লেভেল দেখে, যেমন আমরা যদি পিটুইটারি বা হাইপোথ্যালামিক লেভেলের চিন্তা করি, একদম 200-র নিচে চলে আসছে ন্যানোগ্রাম পার ডেসিলিটারে, তখন আমরা অবশ্যই পিটুইটারি ইমেজিং আর্লি, যেটা আমরা মনে করি যে শুধুমাত্র এখানে এলএইচ এফএসএইচ না, পিটুইটারির অন্যান্য হরমোনগুলোও ডেফিসিয়েন্সি থাকতে পারে, যেটাকে আমরা হাইপোপিটুইটারিজম বলে থাকি। এটাকে আইসোলেটেড হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, নাকি আইসোলেটেড না হয়ে এটা কম্বাইন্ড হাইপোপিটুইটারিজম, সেটাও আমাদের একসময় হয়তো দেখার দরকার পড়ে। সুতরাং এর ভিতরে ঢুকতে গেলে আপনাকে অনেক প্রশ্ন, অনেক কিছু আসবে। আমরা শুধুমাত্র এইটুক বলতে পারি যে ইয়েস, বয়সের সাথে সাথে অ্যান্ড্রোজেন লেভেল কমবে, এটা যেমন প্রোটেকশন, তেমন আবার সামটাইম ডেফিসিয়েন্সি কজেস সাম ডিজিজ অলসো। দুই ব্রিলিয়ান্ট স্পিকারের আউটস্ট্যান্ডিং গুরু, এক কথায় যাকে বলা যায়। স্যার নেক্সট কোশ্চেন, স্যার নেক্সট কোশ্চেন। স্যার শাহজাদা সেলিম স্যার বেশ কিছু কন্ট্রাইন্ডিকেশনের কথা বলেছে। স্যার অ্যাবসলিউট কোন কন্ট্রাইন্ডিকেশন আপনি বলবেন যেটা থাকলে আমরা টেস্টোস্টেরন দিবই না? অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নন কেস অফ প্রোস্টেটিক এন্ড ব্রেস্ট ক্যান্সার, এটা হলো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। যার এই দুইটা ডিজিজ আছে, ব্রেস্ট ক্যান্সার আমরা মেইলে খুবই কম পাই, এটা লেস দেন 0.1%। সেই প্রসঙ্গ যদি আমরা বাদই দেই, তাহলে আমাদের প্রোস্টেট ক্যান্সারের কিন্তু প্রিভ্যালেন্স একদম কম না। তাহলে আনসিন প্রোস্টেট ক্যান্সার না দেখে বা প্রোস্টেটকে স্ক্রিন না করে এই অ্যান্ড্রোজেন রিপ্লেসমেন্টে যাওয়াটা ইজ ভেরি রিস্কি, এটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন ধরা হয়েছে। আর একটা কোশ্চেন এর সাথে বলাই বাহুল্য, যে আপনার এটা কখন আমাদের বন্ধ করতে হবে? যখন আপনি দেখবেন যে পিএসএ লেভেল 4-এর উপরে চলে যায়, এবং বয়স্ক মানুষের এটা 3-এর উপরেও কেউ বলছে, আরো কনজারভেটিভ যারা, যে 3 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে যদি চলে যায়, তাহলে এটা আপনাকে বন্ধ করতে হবে।
অথবা যদি দেখা যায় যে 1 বছরে 1.4 এর উপরে বাড়ছে, যে নর্মাল বেসলাইন থেকে 1.4 এর উপরে বাড়ছে পিএসএ, তাহলেও আপনাকে বন্ধ করতে হবে, অথবা কমপ্লিটলি ইভ্যালুয়েশন করে আবার দিতে হবে, সেটাও খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার নেক্সট কোশ্চেন ডক্টর রবিউল এর, ওনার প্রায় 8-9টি কোশ্চেন আছে, আমি 2-3টা করছি সাজেদা সেলিম স্যারকে। স্যার, হুইচ ফর্ম অফ টেস্টোস্টেরন ইজ সেফ, ইনজেকশন, ওরাল অর প্যাচ? সেকেন্ড কোশ্চেন, প্যাচ কি বাংলাদেশে অ্যাভেলেবল কিনা? সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন, কতদিন দিব, ডিউরেশন? থার্ড কোশ্চেন। ফোর্থ, হাউ টু মনিটর? এই এক কোশ্চেনের মধ্যে স্যার আপনার পুরা সামারি চলে আসবে স্যার। ঠিক আছে, আমরা এটা শুরুতে বলেছিলাম আমাদের বাংলাদেশে আমরা একটু নাজুক অবস্থায় আছি, যে আমাদের এখানে 2 রকম প্রিপারেশন আছে, একটা ইনজেকশন, একটা ককটেল ইনজেকশন টেস্টোস্টেরন নামে যেটা নিয়ে আসছে, আর একটা ক্যাপসুল পাওয়া যাচ্ছে বাংলাদেশে। আর জেল, বাক্কাল ট্যাবলেট, তারপরে প্যাচ, এগুলোর এফিকেসি অলমোস্ট সিমিলার টু ইনজেকশন, যদিও ডিউরেশন অফ অ্যাকশন বিভিন্ন রকম কম বেশি আছে, ডেইলি দিতে হয়। প্যাচ ডেইলি লাগালে তো অসুবিধা নাই, বাক্কাল ট্যাবলেটও ডেইলি দিলে কোনো প্রবলেম নাই, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট আছে, কিন্তু কোনোটাই বাংলাদেশে আমাদের ডিজিডি এর পারমিশন পাইনি। এটা একটা দুর্ভাগ্যজনক, আমরা বহুভাবে জানাবার চেষ্টা করেছি, কিন্তু ওনারা বিভিন্ন কারণে অ্যাবিউজের কথা মাথায় রেখে এটা আসলে করেনি হয়তো। কিন্তু পৃথিবীর প্রায় সব দেশেই, এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতের কথা যদি ধরি, ওদের ওখানে কমপক্ষে 4 রকম পাওয়া যাচ্ছে, ইনজেকশন, ক্যাপসুল, প্যাচ, জেল। এখন বাংলাদেশে যদি কেউ প্যাচ এবং জেল ব্যবহার করে থাকেন, সে বাইরে গিয়েছিলেন, এনেছেন, অথবা অফ লেভেল কোনো মার্কেট থেকে সেটা কিনেছেন। এটা একটা অবস্থা হয়ে আছে আমাদের এখানে। এটা একটা যদিও এটা খুবই জরুরি এবং সরকারের পলিসির মধ্যেই গুড মনিটরিং এর মধ্যে এটা মার্কেটিং হওয়া উচিত। এক। দ্বিতীয় হলো, আমি পেশেন্টকে দেওয়ার পরে কিভাবে মনিটর করব, একটু আগে আমরা দেখিয়েছি। কোনটা ইন্ডিকেশন কখন বন্ধ করতে হবে, আশরাফ স্যার কিছুটা বলেছেন, আমি আরেকটা বলি। এটা আমাদের বাংলাদেশে আমরা যে কয়জন সেক্সুয়াল মেডিসিনের সাথে অ্যাসোসিয়েশন কাজ করি, আমাদের অভিজ্ঞতা শেয়ারিং এর একটা বলি। পেশেন্টটা আরেকজন ডাক্তার দেখতেছিলেন, উনিও এগুলো নিয়ে অনেক কাজ করেন, তাও পাওয়ার পরে আমরা পরে কয়েকজন মিলে পেশেন্টটাকে অ্যাসেস করলাম। ওই পেশেন্টের পরে আমরা হিমোগ্লোবিন প্রথমে ছিল 15.5, তারপরে বাড়তে 20, 21, 22, 22.5 হয়ে গেল, এবং পেশেন্টের চেহারা একদম লাল লাল হয়ে যাচ্ছে এরকম। পরে কিন্তু আমরা বন্ধ করে দিলাম। তাহলে এটা বলছি কারণ আমরা কিন্তু ম্যান্ডেটরি কিছু বলেছি, যে 40 বছরের পরে যে কোনো মানুষকে ইয়ারলি অবশ্যই পিএসএ দেখতে হবে। পিএসএ লেভেলটা আশরাফ একটু আগে বলেছেন যে কখন বেজলাইন কত থাকলে দিব না, 4-এর উপরে গেলে দিতে পারবো না, অথবা যদি বেজলাইন থেকে আর 1 বছরে 1.4 এর বেশি বেড়ে থাকে তাহলেও বন্ধ করতে হবে। হিমোগ্লোবিন পলিসাইথেমিয়া ভেরার কোন সিচুয়েশনে অবশ্যই বন্ধ করতে হবে। পেশেন্ট যদি অন্য কোনো কারণে ডিসকমফোর্ট ফিল করে, বেশি অ্যাগ্রেসিভনেস শো করে, তাহলেও বন্ধ করতে হবে। এটা এক। দ্বিতীয় হলো, আমি কাকে দিব না, কনসিডারেশনের মধ্যে যেমন ক্লিয়ার কাট কোনটা ইন্ডিকেশন হবে, যে যদি কোনো ম্যালিগনেন্সি থাকে, স্পেশালি ব্রেস্ট এন্ড পোস্টেড, তাহলে দেওয়া যাবে না। স্লিপ অ্যাপনিয়া যদি থাকে, তাকে যদি আমরা দেই, স্লিপ অ্যাপনিয়া বেড়ে যাবে, এমনকি এমনই অবস্থা হতে পারে যে রাত্রের বেলায় উনি শ্বাস বন্ধ হয়ে ইভেন কি ডেথ হতে পারে। সুতরাং ইমপ্রুভমেন্ট না হলে দেওয়া যাবে না, সিভিয়ার ওবেসিটিতে দেওয়া যাবে না, একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো ভেরি পোরলি কন্ট্রোল ডায়াবেটিস, এক্ষেত্রে দেওয়া আরো ক্ষতি হবে। হার্ট ফেলিয়ার যদি হয়ে থাকে, অ্যাক্টিভ হার্ট ফেলিয়ার দেওয়া যাবে না। তাহলে আমি যখন অ্যাসেসমেন্ট করব পেশেন্টের বেসলাইন কি প্রবলেম ছিল, তারপর কতটুকু ইমপ্রুভ হলো, সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা হেমাটোক্রিট দেখবো, পিএসএ দেখবো পেশেন্টের, প্রথমে আমি 3 মাস 6 মাস, তারপরে ইয়ারলি একবার করে দেখতে থাকবো, এবং যদি প্রয়োজন হয় আমি ইসিজি করব, ইকো করা দরকার হতে পারে। এবং পেশেন্টের অবশ্যই ফিজিক্যাল মেজারমেন্ট এবং হিস্ট্রি নিতে হবে, যে আমি কতদিন চালাবো, এখন আলটিমেটলি কতদিন চালাবো। তাহলে এটাকে যদি আমরা ইন টোটাল একটা টাইম ধরি, টাইম ফ্রেম, যখন এন্ড্রোপজ টাইম, সেটা হতে পারে 74, কোনো সোসাইটিতে, আমাদের দেশে কত হবে জানি না, 65 হতে পারে, 64 হতে পারে, অ্যাটলিস্ট ওই টাইমটা চালাবো। তারপরে বন্ধ করবো কিনা, তখন আমি যেটা করতে পারি, যদি বন্ধ করে আমার মনে হয় যে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ডিটোরিয়েট করতে পারে, সেই ক্ষেত্রে আমি মিনিমাম ডোজ রাখতে পারি। যদি ইনজেকশনের ক্ষেত্রে ইনজেকশন টেস্টানন যেটা বাংলাদেশে পাওয়া যায়, সেটা যদি আমি দেই, সেই ক্ষেত্রে ইনজেকশনটা আইডিয়াল হলো যে স্টার্টিং হবে 1 অ্যাম্পল এভরি 3 উইকলি। তারপরে ডিপেন্ডিং আপন দ্য রেসপন্স আমি এটা 4 উইকলি করতে পারি, 2 উইকলি করতে পারি। কিন্তু এটাকেই যখন আমি আবার কমাতে থাকবো, তখন আমি এই একই ইনজেকশন 4 সপ্তাহ পর হাফ
ভায়াল এম্পল করে দিতে পারি, দিয়ে যখন প্রয়োজন হবে তখন বন্ধ করবো। কিন্তু যদি এই পেশেন্টটা কোনো এমআই হয়ে যায় তখনই বন্ধ করতে হবে। যদি এই ধরনের কোনো সিচুয়েশন অ্যাক্টিভ হার্ট ফেলার নিয়ে হাসপাতালে ভর্তি, তখন কিন্তু দেওয়ার সুযোগ থাকবে না আমার, তাহলে এই সময় আমাকে আবার বন্ধ করে দিতে হবে। কিন্তু অনেক দেশে, চাইনিজ একটা লার্জ স্কেল স্টাডিতে ওরা দেখিয়েছে যে পেশেন্ট গুলো দীর্ঘদিন যাবত পাচ্ছে এবং মিনিমাম ডোজে মেনটেন করছে, তাদের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার সেফটি বরং তাদের ক্ষেত্রে প্লাসিবো যাদের ছিল তাদের গ্রুপের চেয়ে ভালো। তাহলে সেই ক্ষেত্রে ওরা 92 ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ করেছে এই বিশাল একটা স্টাডিতে। সুতরাং এমন কোনো এজ লিমিট নাই যে আমাকে বন্ধ করে দিতে হবে। স্যার আমি একটু ইন্টারফেয়ার করি স্যার। ডিউরেশনের ক্ষেত্রে স্যার যে কোশ্চেনটা সবার আসছে, তার মানে আমি তো স্যার টেস্টোস্টেরন লেভেল কম আপনার ইনভেস্টিগেশন করে দেখলাম, তার মানে আপনি কি স্যার যদি এমন এরকম কি কোনো স্টাডি আছে যে আমার হয়তো সেটা 19-20 বা নর্মাল লেভেলে চলে আসলো, তারপরে টেস্টোস্টেরন যদি আমি না দেই তাহলে কি এটাকে আবার ডিক্রিজ করে যাবে বা এরকম কিছু হয়ে যাবে, নাকি স্যার এটা দিয়েই যেতে থাকতে হবে স্যার একবার যে ডেফিসিয়েন্সি হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হতে পারে যে এটাকে বললাম যে এখন স্ট্যান্ডার্ড ডোজ হলো, যদি আমি এই টেস্টানানের কথা বলি যে এটা ককটেল ইনজেকশন, সেটা হলে আপনাকে 3 সপ্তাহের পর পর দিতে হবে। দিয়ে আপনি যখন মেজার করবেন, মেজারমেন্টে আরেকটা জিনিস তখন গ্যাপ পড়ে গেছে, কখন আমি পরে স্যাম্পলটা দেখবো, তাহলে অ্যাটলিস্ট 3 ডোজ পাবে। তারপরে উনি 10 থেকে 12 দিনের সময় আমি হাইয়েস্ট লেভেল পেতে পারি টোটাল টেস্টোস্টেরন। তাহলে ওই সময় যদি দেখি বেজ লাইনে যদি ওনার 5 থেকে থাকে, তাহলে ওই সময় হয়তো আমি 12-13 পাবো, এটা কিন্তু আমি কমাতে পারবো না তখনও। তাহলে পরের বার আবারও 3 ডোজের পরে আবার 10 থেকে 12 দিনের মাথায় আবার দেখলাম যে আগের বার 12 ছিল, এখন 14 বা 15 হয়েছে, তাহলে এটি স্যাটিসফ্যাক্টরি। এরপরে আবারও দেখতে হবে, যদি দেখা যায় সেটা কমে নাই আর একটু বেড়ে গিয়েছে, তখন আমি প্ল্যান করতে পারি যে 3 সপ্তাহ পর পর লাগে 4 সপ্তাহ পর পর দিব। 4 সপ্তাহ পর পর দিয়ে দেখি যে ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং ইজ গুড এন্ড লেভেল ইজ স্যাটিসফ্যাক্টরি, স্টেবল, তখন কিন্তু আমি ওই ডোজটাকে হাফ করার একটা প্ল্যান করতে পারি। কিন্তু যদি আমি 4 সপ্তাহ পরে গিয়ে দেখি যে ডোজ কমে যাচ্ছে, আমাকে আবার 3 সপ্তাহ পর পর দিতে হবে। আমি ডাক্তার এহসান, আমি ডাক্তার শাহজাদা সেলিমের কথার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে কখন আপনি টেস্টোস্টেরনটা চেক করবেন। সাধারণত আমরা 3 থেকে 6 মাস পর পর ফলো আপ করি। সাধারণত আমরা 3 মাস পর পর যেগুলো ফলো আপ করি সেটা হচ্ছে জাস্ট বিফোর দ্য নেক্সট ইনজেকশন, তার আগে টেস্টোস্টেরনটা দেখি। কারণ আপনি টেস্টোস্টেরন দেওয়ার পর পর যদি চেক করেন হয়তো আপনি একটু বেশি পাইলেন, কিন্তু ইনজেকশন দেওয়ার ডেট যখন তার জাস্ট আগে আপনি টেস্টোস্টেরন চেক করলে আপনি বুঝতে পারবেন তার সার্কুলেটরি টেস্টোস্টেরন কনসেন্ট্রেশনটা ঠিক আছে কিনা। এখন ডাক্তার শাহজাদা সেলিম যেটা বললো সেটা হচ্ছে যদি দেখা যায় টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেছে, আপনি ডোজ কমাতে পারেন অথবা ইন্টারভালটা বাড়াইতে পারেন। ঠিক একইভাবে ডোজ যদি কমে যায়, টেস্টোস্টেরন কনসেন্ট্রেশন যদি দেখেন যে কম থাকছে, এক হচ্ছে আপনি ডোজ বাড়াইতে পারেন অথবা ইন্টারভালটা আরেকটু কাছাকাছি হতে পারেন। আরেকটা কথা আমি যোগ করি, হেমাটোক্রিটের কথা ডাক্তার শাহজাদা সেলিম যেটা বললো, হেমাটোক্রিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সিবিসি করবেন, হেমাটোক্রিট যদি 50-এর বেশি পায় তাইলে আপনি টেস্টোস্টেরনে বন্ধ করে রাখবেন। যখন দেখবেন যে টেস্টোস্টেরন হেমাটোক্রিট নরমাল চলে আসে তখন টেস্টোস্টেরন আবার লো ডোজে শুরু করবেন। কিন্তু টেস্টোস্টেরনের জন্যই হেমাটোক্রিট বাড়ছে এই ডিসিশনে আসার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে অন্য কোনো হাইপোক্সিক কন্ডিশনের জন্য হেমাটোক্রিট বাড়ছে কিনা, এক পেশেন্ট স্মোকিং করছে কিনা, পেশেন্টের কোনো লাং ডিজিজ আছে কিনা, অথবা পেশেন্টের কোনো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা যেটার জন্য হেমাটোক্রিট বাড়ছে, আপনি ভাবছেন হয়তো টেস্টোস্টেরনের জন্য বাড়ছে। আরেকটা ইনফরমেশন, প্রোস্টেটিক ক্যান্সার নিয়ে বেশ কথা হচ্ছে। টেস্টোস্টেরন itself does not cause prostate cancer, does not increase the risk of prostate cancer. Testosterone increases the spread of prostate cancer after it has already occurred. সুতরাং টেস্টোস্টেরন দিয়ে প্রোস্টেটিক ক্যান্সারের ঝুঁকি বাড়বে ব্যাপারটা কিন্তু তা না। যাদের আনডায়াগনোসড প্রোস্টেটিক ক্যান্সার আছে তাদের টেস্টোস্টেরন দেওয়ার পর এটা স্প্রেডটা বাড়বে। সুতরাং সেই জন্যই টেস্টোস্টেরন দেওয়ার আগে পিএসএটা দেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আশরাফ স্যারের কাছে আমি লাস্ট 2টা কোশ্চেন করব, কারণ আসলে আর এর চেয়ে বেশি কোশ্চেন আমরা নিব না। স্যার, মেনি ফিজিশিয়ানস গিভ টেস্টোস্টেরন টু ট্রিট প্রিমেচুর ইজাকুলেশন, আসলে কোনো ভ্যালু আছে কিনা, ফার্স্ট কোশ্চেন। আর নাম্বার 2, ডক্টর পার্থ, ডিউরিং টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট দেয়ার ইজ এনি রোল অফ প্রোফাইলেক্টিক এন্ডোথ্রম্বোলাইটিক ড্রাগ। প্রথম কথা হচ্ছে স্যার, প্রিমেচুর ইজাকুলেশনে কোনো আসলে রোল আছে কিনা, আর এন্টিথ্রম্বোলাইটিক ড্রাগ দিতে হবে কিনা। প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ডিক্রিজ লিবিডো এবং ইরেকটাইল ডিসফাংশন প্রত্যেকটা কম্পোনেন্টে টেস্টোস্টেরনের একটা ইফেক্ট বা রোল আছে, এবং এটা টেস্টোস্টেরন অনেক সময় ডাইরেক্টলি করে, অনেক সময় বাই কনভার্সন অফ ডাইহাইড্রোটেস্টোস্টেরন।
যেটা বাই 5 আলফা রিডাক্টেজ হয়ে কাজ করে। সুতরাং অবশ্যই টেস্টোস্টেরনের একটা প্রিম্যাচিউর ইজাকুলেশন, কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন খালি টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সির জন্য হবে এটা তো নাও হইতে পারে। অনেকগুলো ফ্যাক্টর আছে প্রিম্যাচিউর ইজাকুলেশনের। এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং, এটা নিউরোলজিক্যাল, ভাস্কুলার, হরমোনাল, সাইকোলজিক্যাল এবং এদের কম্বিনেশনের জন্য হতে পারে। সুতরাং এটা এই প্রিম্যাচিউর ইজাকুলেশন একটা কমপ্লেক্স মেকানিজম অফ একেবারে, এটা একটা ইফেক্ট বা একটা কমপ্লেক্স কমপ্লেন। সুতরাং কি কারণে হয়েছে এটা বের করতে হবে, খুঁজে বের করতে হবে, রোগীর সাথে ইন্টারভিউ করতে হবে। পাশাপাশি আমাদের হরমোনাল কারণ যদি হয়, যেটা টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সিতে হতে পারে, অবশ্যই সেটা ট্রিটেবল, সেটা করলে বা টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট দিলে প্রিম্যাচিউর। কিন্তু কজ যদি হয়ে যায় সাইকোলজিক্যাল আর আপনি টেস্টোস্টেরন দিলে প্রিম্যাচিউর ইজাকুলেশন হবে, সেটা ভাবাটা ঠিক না। আবার এটা যদি ভাস্কুলার হয়, সেক্ষেত্রে আপনি যদি মানে পিডি মানে ফসফোডাইস্টারেজ ইনহিবিটর 5 ইনহিবিটর গুলা দেন, সেক্ষেত্রে অবশ্যই প্রিম্যাচিউর ইজাকুলেশন ইমপ্রুভ করবে। যদি বোথ থাকে, আপনি টেস্টোস্টেরন সাথে যদি এইটা দেন এবং যদি সাইকোলজিক্যাল কম্পোনেন্ট থাকে, সাথে যদি অ্যান্টিসাইকোটিক বা সাইকোলজিক্যাল কম্পোনেন্ট দেন, কাউন্সিলিং করেন, সুতরাং কম্বিনেশনও অনেক সময়, এই তিনটার কম্বিনেশন অনেক সময় প্রিম্যাচিউর ইজাকুলেশনে হেল্প করে। সুতরাং হোয়াট ইজ দ্য কজ অফ দ্য প্রিম্যাচিউর ইজাকুলেশন, দ্যাট মাস্ট বি ট্রাইড টু বি আইডেন্টিফাইড অ্যান্ড ট্রিট অ্যাকর্ডিংলি। আইদার সিঙ্গেল কজ হতে পারে অথবা কম্বিনেশন হতে পারে। প্রপার ট্রিটমেন্টের জন্য সেই জিনিসের অ্যাসেসমেন্টটা খুবই জরুরি। আচ্ছা, কোনো অ্যান্টি থ্রম্বোলাইটিক ড্রাগ কি স্যার দিতে হবে এরকম কোনো কিছু না আছে না না, স্যার? অ্যান্টি থ্রম্বোলাইটিক ড্রাগ, থ্রম্বোলাইটিক এজেন্ট তখন থ্রম্বোসিসের চান্স তখনই থাকে যখন পিসিবি বাড়ে। সুতরাং যেটা পিসিবি যদি আপনি মনিটর করেন এবং হাইপারটেনশন যদি মনিটর করেন, সুতরাং থ্রম্বোলাইটিক অ্যান্টি থ্রম্বোলাইটিক বা থ্রম্বোলাইটিক কোনো ড্রাগের আপনার দরকার নাই। এখানে এখানে মনিটর করতে হবে পিসিবি, হার্টের কন্ডিশন, এগুলো মনিটর করতে হবে আর কি। থ্যাংক ইউ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আর ডক্টর এম সাইফুদ্দিন, আপনার কোনো টেক হোম মেসেজ আছে কিনা? কারণ অনেক কোশ্চেন ছিল, আসলে আমরা নিচ্ছি না। ধন্যবাদ ডাক্তার শেষ। এহসান খান এবং বিডি ফিজিশিয়ানকে, এবং ধন্যবাদ ডাক্তার শাহজাদা সেলিম, এবং ধন্যবাদ ইউনিমেড ইউনিহেলথ এবং এস এম আশরাফুজ্জামান স্যার, যারা আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট বানিয়েছে, ইনফ্যাক্ট যাদের ক্লাস করে করে আমরা আজকে এই পর্যায়ে এসে। স্যারের প্রতি সবসময় অশেষ শ্রদ্ধা এবং অশেষ কৃতজ্ঞতা, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট নলেজেবল এন্ডোক্রাইনোলজিস্ট। যারা শুনছেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট, টেস্টোস্টেরন দেওয়ার আগে দুবার ভাববেন, আসলেই টেস্টোস্টেরন দরকার আছে কিনা। নাম্বার 2, এই টেস্টোস্টেরনের মাধ্যমে আমি পেশেন্টের কোনো ক্ষতি করছি কিনা। এই দুইটা দিক অবশ্যই, কারণ টেস্টোস্টেরন যেহেতু স্পারমাটোজেনেসিস কমায়, আমি ইতিমধ্যে বললাম একজনের যদি মিসডায়াগনোসড হয়। সুতরাং আমরা সবাই সতর্ক থাকবো, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ পিডিসি ফিজিশিয়ান। ধন্যবাদ। এবার আমাদের ভোট অফ থ্যাঙ্কস এর পালা। ইউনিমেড ইউনিহেলথ এর পক্ষ থেকেও দেওয়া হবে, আর আমাদের বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে ভোট অফ থ্যাঙ্কস দিবেন শাহজাদা সেলিম স্যার, এবং তার কনক্লুডিং রিমার্কস তখন দিবেন। ইউনিমেড ইউনিহেলথ এর পক্ষ থেকে আজকে ইডিসটা পরিবেশিত আমাদের আজকের পরিবেশনার একদম সর্বশেষ প্রান্ত মনিরুল ইসলাম ভুইয়া, হেড অফ সেলস ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা শুনতে পাচ্ছেন তো না? জি 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 পাচ্ছি। স্পেশালি থ্যাঙ্কস আশরাফ স্যার, অনেকদিন পর দেখছি আপনাকে স্যার। আপনি যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট দায়িত্ব পেলেন স্যার, আমি একটু ফ্ল্যাশব্যাক করছি। সেলিম ভাই, আমরা আপনাকে স্যার ফুলের মালা নিয়ে গেলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার রুমে আমরা মিষ্টি খেলাম। সো সেটা আজকে অনেকদিন যাও দেখা হচ্ছে না, এখন আর ফেস টু ফেস দেখা হয় না। আমরা সবাই অনলাইনে চলে এসেছি। আর স্পেশালি আজকে দুজন স্পিকারে আমার অত্যন্ত প্রিয় মানুষ, স্পেশালি এবং স্পেশালি স্যার আশরাফ স্যার, আপনি দুইজন যে শিষ্য তৈরি করেছেন, তারা হচ্ছে এই দেশের সব ক্রেডিট আশরাফ স্যারের। সত্যিকার অর্থেই আপনি যে দুইজন রেখে যাচ্ছেন, তারা আপনার মান মর্যাদা রাখবে স্যার। এবং তারা দেয়ার দা মানে হোয়াট ইজ মাই পার্সোনাল ফিলিংস, দে আর দ্য ফিউচার স্টার অফ দিস কান্ট্রি in the field of endocrinology, because two speakers, there are outstanding speaker, especially Shahzad Selim bhai and Saifuddin bhai. I am personally I'm a fan of them, because they are I found their international seminar. I found the speaker speaking in another international seminar. Today I am seeing their seminar in on a webinar. So everything is very good, sir. All credit goes to you, because you just made them. Am I right, Selim bhai? Am I right, Saifuddin bhai? Yes, Am I right? definitely. Thank you, Yes. So
Archke sir, thank you very much on behalf of Innovate in Your Health, because we are doing very good in this country. I think this is not our credit. All credit goes to your shoulder, as because you just made it possible. On the other hand, today's product, our Edista, sir, of course, sir, you know, and this is the brand leader in terms of precisions. And you're prescribing this product, you made it a number one product in this country in terms of precisions. So we are always with you, as because my entrepreneur, he is a doctor's oriented, he's a professor oriented, he's a scientific partner. We are scientific partner of many of your societies. So we are always with you. Whenever you just call us, of course, we will come forward. My special thanks to our other panel of experts for your excellent contribution. And today's scientific seminar, it is really outstanding, as because due to you two disciples, like Professor Shahzad Selim and Professor Saifuddin. And once again, thanks, Ashraf sir, for your excellent participation, because you are the legendary personality in the field of endocrinology in this country. So we are always fan of you. We always keep good wishes for you. God save you. God just stay safe, stay blessed by the help of the God. And once again, Saifuddin bhai, I will talk to you tomorrow morning. I'll give you a call. Thank personally. you. Thank you. And I'll give you a call, Selim bhai. Tomorrow I'll give you a Thank you. personal call. So thank you very much, especially Hassan bhai, for your excellent thank you very much. Excellent conducting. Thank you very much. Thank you very much. Everybody. Thank you very much. তো আমাদের বিডি ফিজিশিয়ানস এর অ্যাডমিন ফর হুম উই ফিল প্রাউড, ডাক্তার শাহজাদা সেলিম স্যার, আপনি একদম 3-4 মিনিটে আপনার টেক হোম মেসেজটা আরেকবার দিয়ে দিবেন, তারপর আমরা চেয়ারপারসনের কাছে যাব। ধন্যবাদ সকলকে। আমরা অনেকবারই বলে ফেলেছি যে আমার খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে আলাপগুলো আমরা আজকে করলাম, আমি আর সাইফুদ্দিন, আশরাফ স্যারই আমাদেরকে এমডি কোর্সের সময় করিয়েছেন, এবং স্যারকে আমরা পেয়ে সবাই শুনেছেন, সবাই বুঝতে পেরেছেন আসলে যে শিকড়টা কোথায়। খুব ভালোভাবে আমরা এই কাজটা করছি, এবং একই সাথে যারা আমার কাছে আজকে সবচেয়ে বেশি আনন্দের দুটা জিনিস, একটা হলো আশরাফ স্যার এখানে চেয়ারপারসন হিসেবে আছেন, এবং এক্সিলেন্ট অডিয়েন্স, তাদের আগ্রহটাই কিন্তু প্রোগ্রামটাকে যে যতটুকু ভালো করেছে সেটা তাদের এই কোশ্চেনের ধরন, কোয়ালিটি অফ কোশ্চেন এবং তাদের যে কোশ্চেন করার আগ্রহ সেটা বুঝিয়েছে। তো আমি এখানে আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা যে সিরিজ অফ প্রোগ্রাম করছি, ডক্টর এহসান খান খুব আন্তরিকতার সাথে কাজটা করছেন, আমিও আছি সাথে। সেটা হলো এর পরের প্রোগ্রামটা আমরা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে করব, ডেটটা ঠিক হয়ে আছে আগামী মাসের 9 তারিখ। তারপরের প্রোগ্রামটা প্রিমেচিউর ইজাকুলেশন নিয়ে করব। তাহলে আজকের অনেকগুলো প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচিউর ইজাকুলেশন ছিল, আসলে সেগুলো নিয়ে আলোচনা করারও দরকার আছে। সেগুলো আমরা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। সেক্স ইজ নট দ্য এভরিথিং, বাট সেক্স ক্যান ডু মেনি হার্ম। তাহলে এটাকে আমরা জুডিশিয়াস ইউজ অফ এনি ড্রাগ এন্ড জুডিশিয়াস অ্যাপ্রোচ টু এস্টাবলিশ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পেশেন্ট যদি করতে পারি, তাহলেই এখানে সাকসেসটা হবে। বাংলাদেশে এখনো কিন্তু এই কাজটা নিয়ে খুব বেশি কাজ কেউ করছে না। আমরা এখানে কাজ করার এই সুযোগটা নিতে চাই, এবং ইউনি হেলথ এগিয়েছেন মনোহর ভাই খুব ব্যক্তিগতভাবে, আমরা অনেকদিন থেকেই কাছাকাছি, এই কাজে আরো কাছাকাছি আসছি, সেটা থাকবে। এবং বিডি ফিজিশিয়ান আমার মনে হয় সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হবে, যে আমরা যে কাজটা করতে চাচ্ছি একই সাথে ইন্ডিকেশন আছে কখন, তার চেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছি কখন ব্যবহার করা যাবে না। দি বেস্ট ফিজিশিয়ান ইজ দি ওয়ান হু নোজ হোয়েন নট টু ইউজ এ ড্রাগ। তাহলে ওষুধ অনেকেই লিখতে পারে, কিন্তু কখন লিখতে হবে না অ্যাপ্রোপ্রিয়েটলি জানাটাই হলো আসল ডাক্তার। সেই ডাক্তারটাই আমরা হতে চাই। আমাদের সবচেয়ে প্রিয় শিক্ষক এখানে আছেন আশরাফ স্যারের হাত ধরে আমরা এখনো খুবই আন্তরিকভাবে চাই, যখন যেখানে যেভাবে স্যারের কাছাকাছি থেকে শিখতে, সেই সুযোগটা আমরা নিতে চাই। আমরা মনে হয় বাকিরাও যদি নিতে পারেন খুব লাভ হবে। আমরা দুজন স্যারের ছাত্র হিসেবে খুব লাকি। অবশ্যই আরেকটা হলো যে টেস্টোস্টেরন নিয়ে যদি বলি, আবারও বলছি যে কখন দিবেন, কাকে দিবেন, কেন দিবেন, খুব ক্লিয়ারলি বলতে হবে। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি যখন একটা পেশেন্টকে টেস্টোস্টেরন দেই, যার ফ্যামিলি একটা বাচ্চা আছে, উনি এখন নিতে চাচ্ছেন না, কিন্তু একটা বাচ্চা আছে মানে দ্বিতীয়টা চাইতে পারেন, আমি তখন ওনার সাথে কথা বলে পরিষ্কারভাবে প্রেসক্রিপশনে লিখি যে পেশেন্ট হ্যাজ বিন কাউন্সেল এন্ড পেশেন্ট ডাজ নট হ্যাভ এনি প্ল্যান ফর ফার্টিলিটি, দেন testosterone TRT has been started। এটা আমি প্রেসক্রিপশনে লিখে রাখি এই কারণে যে ওনাকে কিন্তু দেখাই যে আপনার সাথে কথা বলে তারপরেই কিন্তু লিখছি, এটা কিন্তু আমি এখন দিতে রাজি ছিলাম না।
এটা বলছি এই কারণে, কিছুদিন পরে যদি পেশেন্টের মনে পড়ে যে আমার তো একটা বাচ্চা নিতে হবে, আর তখনই আমি যদি আগে বলে থাকি যে এটা নেওয়ার পরে আপনার বাচ্চা নেওয়ার একটু ঝামেলা হতে পারে, যদি হবেই না সেটা নিশ্চিত নই, তখন কিন্তু না মনে আসবে যে ডাক্তার সাহেব তো বলছিল, তাহলে কেন লিখলো আবার। তাহলে এটাকে কিন্তু আমাকেই পরিষ্কার হতে হবে, পেশেন্টকেও পরিষ্কার হতে হবে। তাহলে আমি সকলকে অনুরোধ করব এই মেসেজটা মনে রাখতে, যে কাকে দিবেন, কেন দিবেন, কাকে দিবেন না, কেন দিবেন না, এটা কিন্তু শুধু আপনি না, রোগীকেও পরিষ্কারভাবে বোঝাতে হবে। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং রোগীদের সুস্বাস্থ্য অবশ্যই কামনা করছি। ধন্যবাদ সেলিম স্যার। আমাদের ওয়েবিনার থেকে যদি এই মেসেজটাও আজকে সবার কাছে পৌঁছায় যে ডোন্ট ইউজ আননেসেসারি টেস্টোস্টেরন, প্লিজ ডোন্ট ইউজ। মানুষের উপকার না করতে পারলেও আমরা যাতে অপকার না করি। তো আমাদের আজকের অনুষ্ঠান কনক্লুশন করার জন্য আমাদের আজকের চেয়ারপারসন প্রফেসর এস.এম. আশরাফুজ্জামান স্যারকে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর এহসান খান। আমি সবাইকেই আবারও ধন্যবাদ জানাই, বিডি ফিজিশিয়ান, ইউনিমেড, ইউনি হেলথ এবং আজকের স্পিকার এবং অন্যান্য পার্টিসিপেন্ট, বিজ্ঞ পার্টিসিপেন্ট বৃন্দ। আজকে প্রাণবন্ত আলোচনা, অনেক রাত হয়ে গেছে, বেশি কথা বলবো না। আপনারা আমাকে শাহজাদা সেলিম এবং আমার দুই সহকর্মী সাইফুদ্দিন যেই ইনফরমেশন বা যেই প্রেজেন্টেশন দিয়েছেন, তাতে আমি আরো আগেও বলেছি, এদের প্রেজেন্টেশন শোনার পরে আবারও বলছি যে বাংলাদেশ ভবিষ্যতে, আমরা তো একদিন থাকবো না, কিন্তু ভবিষ্যৎ এন্ডোক্রাইনোলজি যাদের হাতে, যারা উইল বিয়ার দ্য ফ্ল্যাগ অফ এন্ডোক্রাইনোলজি ইন বাংলাদেশ, আমি পার্সোনালি খুবই স্যাটিসফাইড এবং ধন্য যে মানুষকে শুধু শিখাইলেই হয় না, তাদের আগ্রহ থাকতে হয়। ডক্টর শাহজাদা সেলিম এবং ডক্টর এম সাইফুদ্দিন দুইজনেরই আমি এই সেক্সুয়াল মেডিসিনের আগ্রহ, অন্যান্য এন্ডোক্রাইনোলজির সাথে তার, শাহজাদা সেলিমের বিশেষ করে এটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিনের সাথে যুক্ত হওয়া, তার সাথে কাজ করা, এবং সে যখন ছাত্র জীবন অলরেডি শুনেছেন যে আমাদের হাতে পড়াশোনার হাতে করে আমাদের বারডেম একাডেমিতেই তাদের দুইজনেরই হয়েছে, তখন এটার ওর দেখেছি যে প্রজ্ঞাটা, ও এটার উপরে যখন থিসিস করলেন ডক্টর শাহজাদা সেলিম, তার যে বাংলা তর্জমা, ইংরেজি ফর্মটাকে বাংলায় তর্জমা করে রোগীদের জন্য সহজগম্য করে তারপর ওনার থিসিস যে করলেন, দ্যাট ওয়াজ ভেরি এক্সিলেন্ট। আমি আমার জীবনে সেখান থেকে অনেক অনুপ্রেরণা, অনেক কিছু শিখেছি, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং তার যে মেধা এবং মনন, তার থেকে আমি তাকে আবারও ধন্যবাদ জানাই। সে আমার প্রশংসা করেছে, এটা আমি হয়তো সিনিয়র সেই হিসাবে, কিন্তু রিয়েলি আমি তার অনেক কি বলে যে অনেক গুণের মধ্যে এটা একটা পাই, যে তার মনন এবং মেধার অসামান্য অবদান এই এন্ডোক্রাইনোলজি এবং ডেডিকেশন আছে, এবং সেক্সুয়াল মেডিসিনে তার আগ্রহের কোনো কমতি বা নাই, সেটা যে উচ্চ শিখরে, সেটা আপনার তার প্রেজেন্টেশন, তার বক্তব্য, তার প্রশ্নের উত্তর সবকিছু থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ডক্টর সাইফুদ্দিন আমার আরেকজন আমার সহকর্মী এবং ছাত্র, এও আমাদের বারডেম একাডেমির একজন তার একটা বই আছে আপনার ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অফ এন্ডোক্রাইনোলজি। বইটা যদি আপনারা পড়েন, এটা আপনার কি বলে এলবিএস পাবলিকেশনের বই, যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সে কতটুকু পরিশ্রম করেছে এবং তার মেধা এবং মননের বহিঃপ্রকাশ ওই বইটার মধ্যে আছে। সুতরাং তার জ্ঞানের যে অফুরন্ত ভান্ডার আছে সেটা ওটার মধ্যে পাবেন, এবং সে যে সবসময় চর্চা করে তার লেখা, বলা এবং তার উত্তরে, সেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। সুতরাং তাদের সম্বন্ধে আমি আর বেশি প্রশংসা করে তাদের বা আপনাদেরকে আর বোর্ড করতে চাই না। আমি তাদের কি বলে ভবিষ্যৎ এন্ডোক্রাইনোলজি যে সুযোগ্য মানুষের হাতে আছে, সেটা দেখে আমি অবশ্যই গর্বিত। এবং আমরা যারা সিনিয়র আছি, আমার গুরু প্রফেসর ফারুক পাঠান স্যার, জাফর স্যার, হাজের আপা এবং অন্যান্য যারা শিক্ষক আছেন, ফরিদ স্যার থেকে শুরু করে প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, এন্ডোক্রাইনোলজি আমাদের প্ল্যাটফর্মগুলা বা এন্ডোক্রাইনোলজি প্ল্যাটফর্ম ইনক্লুডিং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি একটা এমন প্ল্যাটফর্ম যেখানে সায়েন্টিফিক পর্যালোচনা এবং সায়েন্টিফিক কাজগুলা এবং সায়েন্টিফিক প্রেজেন্টেশন, লেকচার, তাদের আমরা এতই বেশি একাডেমিক আলাপ আলোচনার মধ্যে ব্যস্ত থাকি, যেটা বাংলাদেশ এন্ডোক্রাইনোলজিকে এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটিকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা জানেন যে আরেকটা প্ল্যাটফর্ম ছিল বা আছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, সেটাও বাংলাদেশকে এন্ডোক্রাইনোলজিকে অনেকখানি এগিয়ে রেখে যাচ্ছে। সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন যে এন্ডোক্রাইনোলজিটাকে শিখতে, জানতে, বুঝতে। অনেকেই এই যে টেস্টোস্টেরন, যেটা কথা হচ্ছিল যে অ্যাবিউজ অফ টেস্টোস্টেরন, সেটা আমাদের অনেকের হাতে, অনেক ফিজিশিয়ানের হাতে হয়ে থাকে। কোনো পার্টিকুলারলি ক্যাটাগরি বলবো না, এই টেস্টোস্টেরন ইউজার এন্ডোক্রাইনোলজিস্ট শুধু একা না,
এখানে ডার্মাটোলজিস্ট বা ভেনারোলজিস্ট ইউজ করেন, এখানে জেনারেল ফিজিশিয়ানরা ইউজ করেন, ইউরোলজিস্টরা ইউজ করেন, এবং অন্যান্য চিকিৎসক যারা এই সেক্সুয়াল মেডিসিনের রুগী পান তারা ইউজ করেন। সব সাবজেক্টে এটার ইউজ আছে। সুতরাং আমরা প্রত্যেককে নিয়েই কাজ করতে চাই এবং আলোচনা করতে চাই। একসময় বাংলাদেশেও গাইডলাইন তৈরি হবে, শাহজাদ সেলিম এটা অলরেডি বলেছেন এর আগেও, যে বাংলাদেশেও এগুলো এটা টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপির একটা গাইডলাইন একসময় হবে, বা অ্যান্ড্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি ইন অ্যাডাল্ট মেল অথবা ওল্ডার এজে কিভাবে করতে হবে সেগুলো গাইডলাইন হবে। যত ডিসকাশন হবে তত আমরা বেশি শিখতে পারবো। আজকে আর আপনাদেরকে এই রাতের অনেক রাত, প্রায় 2 ঘন্টার প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করলেন, আপনাদেরকে আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আরো 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 আমরা এইগুলা নিয়ে আরো আলাপ করলে, শাহজাহান সেলিম অলরেডি তারও 2টা প্রোগ্রামের কথা বলছে, একটা প্রিমেচুর ইজাকুলেশন নিয়ে, একটা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে, সেগুলো আলাপ করলে এই টেস্টোস্টেরন রিপ্লেসমেন্টের সাথে সেগুলা কিভাবে কম্বাইন করে ইউজ করা যায়। যেমন আজকের প্রোগ্রাম পাওয়ার্ড বাই ইদিসটা, এটা একটা টাডালাফিল, এই টাডালাফিল কিভাবে কাজ করে, ফসফোডাইএস্টারেজ এই 5 ইনহিবিটর গুলা কিভাবে কাজ করে, এগুলো টেস্টোস্টেরনের সাথে কখন আমরা দেই, প্রিমেচুর ইজাকুলেশনের সাথে আর কি ড্রাগ আমরা ইউজ করি, এগুলো ভবিষ্যতে আপনারা এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই, বিডি ফিজিশিয়ান এবং আজকের স্পিকার সহ মনোয়ার ভাই ইউনিমেড ইউনিহেলথের পক্ষ থেকে আছেন, তাদের পিছনে যারা ছিলেন বা আছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। যারা পার্টিসিপেট করলেন সবাই আমি নামে চিনি, আমাকেও সব বেশিরভাগই নামে চিনেন। তো সবাইকে আজকের এই প্রোগ্রামে লম্বা টাইম উপস্থিত থেকে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যৎ প্রোগ্রামের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি, এটা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। Thank you.